8 মাসের ভারী পেটটা নিয়ে চলাফেরা করতে বিপাকে পড়তে হয় মিথিলাকে। শরীরে বেশ পরিবর্তন এসেছে তার। চোখে মুখে সবসময়ই ক্লান্তি লেগে থাকে। শরীরে মাতৃত্বের ছাপ প্রকাশ পায়। রামিমের মাঝেও এসেছে বেশ পরিবর্তন। মিথিলার দিকে যথেষ্ট খেয়াল রাখে। সকালের খাবার থেকে শুরু করে রাতের ঘুম সবকিছুতেই তার বাড়তি নজর। এই নিয়ে মিথিলা মাঝে মাঝে আপন মনে তাচ্ছিল্যের হাসি দেয়। এত যত্ন এত আদর তার হজম হয় না। সে তো বাড়ির বউ, সকালে উঠে চুলায় হাঁড়ি চাপাবে। দিনের 18 ঘন্টা গাধা খাটুনি খাটবে, এভাবেই তো অভ্যস্ত। সন্ধ্যা 7টা বেজে 30 মিনিট নিজের ঘরের বিছানায় বসে সারার সাথে কথা বলছে। মেয়েটা আফসোসে মরে যায় কেন সে এই সময়টা তার সাথে থাকতে পারছে না, এই সেই নানান কথা। ফিরবে 10 থেকে 15 দিনের মধ্যে। কথার মাঝে আরও একটা কল আসে সারার থেকে, বিদায় নিয়ে রিসিভ করে কানে ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে আসে। কি করছো? শরীর ঠিকঠাক আছে? কি আনবো? সারার সাথে কথা বলছিলাম। শরীর ভালো, আর পারলে একটু দই নিয়ে এসো। আচ্ছা থাকো তাহলে, আমি দ্রুত ফিরব। কল কেটে যায়। এই লোকটাকে তার ইদানিং সহ্য হয় না। কেন হয় না জানে না। তবে তার আচার আচরণ পছন্দ হয় না তার। লোকে শুনলে বলবে এতগুলা বছর তো সব ঠিকঠাকই ছিল। এখন বরের খাতির যত্ন পাচ্ছ, এখন সহ্য হচ্ছে না। সে আগে কখনো এসব নিয়ে ভাবেনি। যেভাবে চলার সেভাবেই চলেছে। কিন্তু এখন এই অমূল পরিবর্তন তাকে এসব নিয়ে ভাবতে বাধ্য করে। আর ভেবে ভেবেই ক্ষণে ক্ষণে বিরক্ত হয়। সেদিনের পরে কেটে যায় বেশ অনেকগুলো দিন। নাহিল আর সিরাত অধীর আগ্রহে বসে আছে কখন সারপ্রাইজ দিবে। তারা তো দুজন মাঝে মাঝে এটাও বলে যে হয়তো সে ভুলে গেছে সারপ্রাইজের কথা। আমাদের উচিত বাবাকে গিয়ে মনে করিয়ে দেওয়া। হয়তো কাজের প্রেসারে ভুলে গেছে। তাদের কথোপকথনের মধ্যে সিরাতের ফোনটা বেজে ওঠে। কল রিসিভ হতেই ওপাশ থেকে বলে, আমি নিচে ওয়েট করছি, তোমরা তৈরি হয়ে দ্রুত আসো। কোথায় যাবেন? গেলেই দেখতে পাবে, এখন তাড়াতাড়ি আসো। সিরাত ও নাহিল দৌড়ের উপর 10 মিনিটেরও কম সময়ের মধ্যে তৈরি হয়ে নিচে আসে। বাড়ির সামনে পরিচিত গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়ানো চিরপরিচিত মানুষটিকে দেখা যায়। তাদের দেখে চওড়া এক হাসি দিয়ে ইশারায় গাড়িতে উঠে বসতে বলে। দুজন নিজেদের জায়গা করে নিয়ে বসে পড়ে। মা ছেলে দুজনেই বসেছে গাড়ির পেছনের সিটে। রওনাফ সামনে বসে গাড়ি ড্রাইভ করছে। আর চোখে পেছনে থাকা মা ছেলেকে দেখছে। দুজনেই গুজুর গুজুর ফুসুর ফুসুর করাতে ব্যস্ত। চোখাচোখি হলেই চুপ হয়ে যাচ্ছে। 20 মিনিট পর এসে গাড়ি দাঁড়ায় একটা ক্লিনিকের সামনে। সিরাত ও নাহিল দুজনের সাথে দুজনের চোখাচোখি হয়। দুজনের চোখেই জানার কৌতূহল, কিন্তু সামনে হেঁটে চলা গুরুগম্ভীর লোকটাকে কিছু জিজ্ঞেস করার সাহস হয়ে উঠছে না। কেননা আসার পথেই বলেছে কোনো প্রশ্ন করা যাবে না। যা হবে চুপচাপ দেখে যেতে, তার হাতে হ্যাঁ মিলাতে আবার নাতে না মিলাতে। ভেতরে গিয়ে কাউকে কল করে। ভেতর থেকে এগিয়ে আসে একজন বৃদ্ধ বৃদ্ধা ও একজন নার্স। তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যায় গন্তব্যের দিকে। একটা সময় তারা গন্তব্যে চলে আসে। আশেপাশে ছোট ছোট কাচের বক্স, যার ভেতরে মৃদু আলো জ্বলছে। রওনাফ তার পরিবার নিয়ে নির্দিষ্ট বক্সের সামনে গিয়ে দাঁড়ায়। সাথে আছে সেই বৃদ্ধ বৃদ্ধা। চাচা, এই যে আমার ওয়াইফ, আর এই হলো আমার ছেলে। সিরাত বিনয়ের সহিত তাদের সালাম দেয়। তারাও সালাম নিয়ে জবাব দেয়। বৃদ্ধা কাচের বক্সে থাকা বাচ্চাটার দিকে ইশারা করে বলে, ও হলো আমার নাতনি। আমার মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়। বাচ্চাটাও অনেক অসুস্থ। 15টা দিন ধরে এই হাসপাতালে পড়ে আছে এই কাচের বাক্সটার মধ্যে। সিরাত ভালোভাবে পর্যবেক্ষণ করে বাচ্চাটাকে। মনে মনে মাশাল্লাহ বলতেও ভুল করে না। কি ছোট ছোট হাত পা মুখ। নরম শরীরে যেটা সবচেয়ে বেশি বেমানান তা হলো এইসব তার পাইপ। এসব বাচ্চাটাকে দেখে তার মায়া হয়। আহারে, বাচ্চাটা জন্ম নিতে না নিতেই মা হারালো। ওর নাম কি চাচি? বৃদ্ধা চোখ দুটো আঁচলে মুছে বলে, ওর কোনো নাম রাখা হয়নি। তোমরা নিয়া যে নাম রাখবা ওই নামই হবে। বৃদ্ধার কথায় সিরাত একটু অবাক হয়। তারা নিবে মানে? সে প্রশ্নবোধক চেহারায় তাকায় রওনাফের দিকে। রওনাফ আগে থেকেই তার দিকেই তাকিয়েছিল। সিরাতের দৃষ্টিতে দৃষ্টি মিলতেই মুচকি হাসি দেয়। এই হাসি বুঝিয়ে দেয় অনেক কিছু। রওনাফ এবার দৃষ্টি ঘুরিয়ে বাচ্চাটার দিকে রেখে বলে, ওর মা নেই। বাবা অন্য জায়গায় বিয়ে করে সংসার পেতেছে। তার কোনো খোঁজ নেই। না আছে তার এই বাচ্চার প্রতি কোনো আগ্রহ। চাচা চাচির একটাই মেয়ে। ত্রিকুলে তাদের কোনো আত্মীয় নেই বললেই চলে। চাচা হাসপাতালে আমার সহকারী ছিলেন। বছর খানেক আগে রিটায়ার্ড করেন। আর্থিক অবস্থাও শোচনীয়। এ অবস্থায় একটা অপরিপক্ক বাচ্চার দায়িত্ব নেওয়া বা তার চিকিৎসা খরচ চালানো তাদের পক্ষে সম্ভব নয়।
না, বাচ্চাটার একটা সুন্দর জীবন দেওয়া সম্ভব তাদের পক্ষে। তাই তারা চাচ্ছে একটা ভালো পরিবারে দিতে। যেহেতু আমাদেরও একটা বাবু দরকার আর এই বাবুটারও একটা পরিবার দরকার। এ কথা চাচা জানতে পেরে তিনি আমাদেরকে বাছাই করেন। সিরাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তার খালি কলতার অভাব পূরণে কেউ আসবে। সিরাতের দুনিয়া টলে ওঠে। চোখ দুটো ছলছল করে ওঠে। পাশে থাকা নাহিলের হাতটা চেপে ধরে। নাহিল মাথা তুলে মায়ের মুখের দিকে তাকায়। পুরো ঘটনার আগা মাথা কিছুই তার মাথায় ঢোকেনি। তবে মায়ের চোখের পানি আর হাসপাতাল বাচ্চা এসব দেখে কতটুকু কি বুঝেছে তা বোঝা দেয়। স্যারি ওর সব চিকিৎসা খরচ চালান। ওর মায়ের খরচও স্যারি দিয়েছে। কিন্তু আল্লাহ আমার মেয়েটারে দুনিয়ায় রাখল না। বাচ্চাটা জন্মাইছে এতিম হইয়া, এখন থেকে আপনারাই ওর আব্বা আম্মা। আমাদের কোনো দাবি দাওয়া নাই, ওর উপর খালি মাঝে মাঝে একটু দেখতে দিলেই হবে। ও ভালো থাকুক এইটুকুই চাওয়া আমাদের। চিন্তা করবেন না, ও আমাদের কাছে ভালোই থাকবে ইনশাআল্লাহ। দোয়া করেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। আপনারা যখন ইচ্ছে দেখতে চলে আসবেন, বাসায় থাকবেন, কোনো সমস্যা নেই। আমরা কি ওকে বাসায় নিয়ে যাব? সিরাত অবিশ্বাস্য গলায় প্রশ্ন করে। নেব, তবে এখন তো ও অসুস্থ, আগে সুস্থ হোক তারপর যাবে আমাদের সাথে বাসায়। এছাড়াও কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। এরপর তুমি হবে ওর মা, আমি বাবা, আর নাহিল বাবু হবে বড় ভাই। আমি এই বাবুর বড় ভাই হব? বাবার উদ্দেশ্যে প্রশ্ন করে। রওনাফ এগিয়ে এসে ছেলের সামনে ঝুঁকে কাঁধে হাত রেখে বলে, জি আমার সোনা। বোন পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। ওকে কবে বাসায় নেব? এই তো আর কিছুদিন। এদিকে সিরাত ইনকিউবেটরের উপরে হাত ছুঁয়ে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার সদ্য হওয়া বাচ্চাটাকে। চোখ দুটো তার ভেজা। রওনাফ ছেলেকে ছেড়ে বউয়ের কাছে আসে, পেছনের দিক থেকে কাঁধে হাত রেখে তার মতোই শিশুটির দিকে তাকিয়ে বলে, মা হওয়ার অনুভূতি কেমন মিসেস শিকদার? সিরাত ঘাড় ঘুরিয়ে রওনাফের দিকে তাকায়, যার চোখে মুখে বাবা হওয়ার আনন্দ ছলকে উঠছে। এটাই কি আপনার সারপ্রাইজ? পছন্দ হয়নি গিফটটি? সিরাত শরীরের ভর ছেড়ে দেয় পেছনের ব্যক্তির উপর। পেছনে থাকা ব্যক্তিটিও আলগোছে জড়িয়ে নেয় নারী দেহটি। বুকে মাথা ঠেকিয়ে বলে, আমার 20 বছরের জীবনে সেরা গিফট হিসেবে ছিলে তুমি, আর নাহিল আজ তার সাথে যুক্ত হলো এই ছোট্ট ফুলটা। ফুলের কিন্তু অনেক যত্ন করতে হয়। নরম হাতে আগলে রাখতে হয়। পারবে তো? মায়ের দায়িত্ব কখনো শিখিয়ে দিতে হয় না। তারা আরও কিছু সময় কাটায় সেখানে, এরপর বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর থেকে 2 মা ছেলের পা এক জায়গায় স্থির নেই। কখনো হাত পা চলে, আবার কখনো মুখ চলতে থাকে। সবটা জুড়ে শুধু ওই ছোট বাচ্চাটা। তাকে নিয়ে কি করবে, কোথায় রাখবে, কিভাবে ওয়েলকাম করবে, এসব ভেবে ভেবেই হয়রান। সোফায় বসে রওনাফ এসব দেখে বিরক্ত হয়ে আছে। ভালোও লাগছে, আবার নতুন করে বাবা হওয়ার অনুভূতিটা সে কাউকে বোঝাতে পারছে না। হঠাৎ সিরাত ও নাহিল ধপ করে এসে তার দুপাশে জায়গা করে নেয়। বাবা বোনের তো কোনো নাম নেই, ওর জন্য তো একটা নাম ঠিক করতে হবে। তুমি আছো, মা আছে, দুজনে মিলে ঠিক করো। আমরা নাম ভেবে ফেলেছি, সিরাত বলে। কি নাম? নাইলা সেহের রোজা। অতটুকু একটা বাচ্চার এত বড় নাম? তাতে কি, আমাদের 3 জনের নামের প্রথম অক্ষর দিয়ে 3টা নাম। আমরা বাসায় রোজা বলে ডাকবো শুধু। বাকিটা খাতা কলমে থাকবে। ভালো হয়নি নামটা? নাম সুন্দর, কিন্তু পেয়েছো কোথায়? একটু ঘাটাঘাটি করে বের করেছি আমরা দুজন। আমাদের পছন্দ হয়েছে, এখন তুমি বললে এটাই ঠিক করা হবে। আচ্ছা, নামটা সুন্দর রাখা যায়। আপাতত রোজা বলে ডাকি। এরপর বাসায় আনার পর রাজশাহী গিয়ে আকিকা দিয়ে নামটা রেখে ফেলব। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে সবটা স্বপ্ন। সবটাই বাস্তব। এখন শুধু দোয়া করো ও যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে চলে আসে। এরপর রাতের খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে চলে যায়। সিরাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে। পাশে থাকা রওনাফকে খুঁচিয়ে খুঁচিয়ে এটা সেটা জিজ্ঞেস করছে। আপনি কবে থেকে এসব করছেন? বেবি নেওয়ার প্ল্যানিং চলছে অনেকদিন ধরে। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে নিতে একদিন চাচার মেয়ের খবর পাই। হাসপাতালে আসে, মেয়ের অবস্থা সম্পর্কে শেয়ার করে। তার মেয়ের অনেক ধরনের শারীরিক জটিলতা ছিল। বয়স অনেক কম, তার উপর পুষ্টিকর খাবারের অভাব। মোট কথা, মেয়েটার শরীর বাচ্চা ক্যারি করার জন্য প্রস্তুত ছিল না। শারীরিক জটিলতার পাশাপাশি মানসিক সুস্থতাও ছিল না। বাচ্চা গর্ভে আসার পর স্বামী অন্য নারীর সাথে সম্পর্কে জোড়ায়, এরপর বিয়ে করে। আগে যাও টুকটাক খরচাপাতি দিলেও এরপরে আর মোটেও দেয় না। চাচা অবসরপ্রাপ্ত একজন মানুষ, তার পক্ষে মেয়ের খরচ চালানো বেশ কঠিন হয়ে পড়ে। এরপর আস্তে ধীরে তার মেয়ের দায়িত্ব আমি নেই। এত ধকল কাটিয়ে উঠতে না পেরে সময়ের আগেই বাচ্চা প্রসব করে।
বাচ্চাটাকে বাঁচাতে পারলেও বাচ্চার মাকে বাঁচানো সম্ভব হয়নি। চাচা ছিলেন আমার পিয়ন, সেই হিসেবে ওনার সাথে সম্পর্কটাও বেশ গভীর ছিল। নিয়মিত হাসপাতালে যাতায়াত করতাম, বাচ্চাটার দেখাশোনা ও চিকিৎসা নিশ্চিত করি। একদিন কথায় কথায় বলেন নাতনিকে দত্তক দেওয়ার কথা। আমিও সে সময় জানাই আমাদের একটা বাচ্চা প্রয়োজন। বেশ কয়েকটা পরিবার আগ্রহ প্রকাশ করে বাচ্চাটা নিতে। পরে চাচা ভাবনা চিন্তা করে আমাদের হাতে দিবেন বলে ঠিক করেন। উনি যদি না দিতে চাইতো, অন্য কোথাও থেকে আনতাম। কোথাও না কোথাও তো মিলত, তাই না? সিরাত নিজ বালিশ থেকে মাথা তুলে রওনাফের বুকে ঠেকে রাখে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। তুমি কেন আরো আগে এলেন না আমার জীবনে? সৃষ্টিকর্তা যেভাবে চান সেভাবে সবকিছু হয়। আমাদের হাতে কিছুই নেই। নিজের সুখে আজকাল নিজেরই নজর লেগে যাচ্ছে। কি করি বলো তো? নজর লাগলে তো সমস্যা। রওনাফ সিলিংয়ের দিকে তাকিয়ে শব্দহীন হাসে। সিরাতকে এক হাতে আর একটু চেপে ধরে নিজের সাথে। সিরাতের মুখটা বুকের মাঝে আর একটু চেপে ধরে গুনগুন করে ওঠে। তুমি ছাড়া নেই তো আমার সুখের আলো। সিরাত তার বুকে মুখ গুজে তার সাথে গেয়ে ওঠে। তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো? বুকের মাঝে নাকমুখ ঘষে বলে। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমার জীবনটাকে এতটা সুন্দর করে তোলার জন্য, এত মিষ্টি একটা ছেলের মা বানানোর জন্য, আর সবশেষে আরও একটা বাবু দেওয়ার জন্য। শুধু ধন্যবাদ? এই শুকনো শুকনো ধন্যবাদ দিয়ে আমি কি করব? তো ভেজা ভেজা ধন্যবাদ কিভাবে দিতে হয়? দেখবে কিভাবে ভেজা ধন্যবাদ দিতে হয়। হুহো। তর কথা পুরো করার পূর্বেই এক ঝটকায় অনুভব করে তার মাথাটা বালিশে গিয়ে ঠেকেছে। ঠিক তার উপর মুখ বরাবর আরও একটি মুখ, যার মুখে খেলে যাচ্ছে দুষ্টু এক হাসি। মতলব অনুমান করতে পেরে বলে, না না, কিছু শিখতে চাই না, সরো উপর থেকে। হুশ, এখন এসব বলে আর লাভ নেই। আরে, তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই কথা বন্ধ হয়ে যায়। প্রথমে স্বভাবসুলভ মোচড়ামুচড়ি করলেও একটা সময় শান্ত হয়ে যায়। দুটো শরীর থেকে একে একে আবরণ মুক্ত হয়। রাতের শেষ প্রহর নারী দেহের মাঝে লেপ্টে আছে গুরুগম্ভীর পুরুষের ক্লান্ত দেহখান। ঘন ঘন শ্বাস ফেলে চলছে, মুখটা আলতো করে কানের কাছে নিয়ে খুবই নরম সুরে গেয়ে ওঠে। তোমাকে চাই, ঝলসানো রাতে, এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই। অস্থির শ্বাসের ভারে ক্লান্ত কণ্ঠে ভাঙা ভাঙা সুর নারী মনকে আবেগাপ্লুত করে তোলে। বন্ধ চোখ জোড়া থেকে দুফোঁটা সুখের অশ্রু গড়িয়ে পড়ে। পুরুষালী ঘন শ্বাসের উপস্থিতি তখনও অনুভব করা যায়। পুনরায় পুরুষটা ফিসফিসিয়ে বলে, ভালোবাসি আমার ছোট্ট পাখি। ধন্যবাদ রওনাফ শিকদারের বেঙ্গিন জীবনে রং হয়ে আসার জন্য, আমার সন্তানের মা হয়ে ওঠার জন্য, দু কামরার ঘরটাকে সংসারে পরিণত করার জন্য। আজীবন এভাবেই সুখ হয়ে পাশে থেক। এভাবেই রওনাফ শিকদারের ছোট্ট পাখি হয়ে থাকো। দুজোড়া চোখে সুখের অশ্রু, প্রাপ্তির অশ্রু। কেটে যায় কয়েকটি দিন। সকাল থেকে পেটে চিনচিনে ব্যথা অনুভব হয়। ডেলিভারি ডেট সামনেই। ছোট ছোট পা ফেলে হেঁটে চলে বেড়ায় মিথিলা। পায়ের পাতা ফুলে উঠেছে। বসার ঘর পেরিয়ে ডাইনিং পর্যন্ত আসতেই ব্যথা ক্রমশ বাড়িতে থাকে। একটা চেয়ার ধরে কোনো মনে মাটিতেই বসে পড়ে পেট চেপে। গলা শুকিয়ে আসছে, গা ঘামে ভিজে উঠেছে। গলায় জোর পাচ্ছে না কাউকে ডাকার জন্য। ছাদ থেকে ঘরে এসে আতিয়া দেখে মিথিলা পেট চেপে ধরে বসে আছে। চোখ বেয়ে অঝোর ধারা বইছে। ছুটে এসে জাপটে ধরে তাকে। গলা ছেড়ে ডাকতে শুরু করে বাড়ির অন্য সকলকে। সকলে জড়ো হয় ডাইনিং রুমে। ভাগ্য জোরে আজ রামিম বাড়িতেই ছিল। চাচির হাঁকডাক শুনে দৌড়ে আসে ঘর থেকে। স্ত্রীকে যন্ত্রণায় কাতরাতে দেখে তার দুনিয়া টলে ওঠে। কাছে গিয়ে চাচির থেকে ছাড়িয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। গায়ে মাথায় হাত বুলাতে থাকে, এটা সেটা বলে সান্ত্বনা দিতে থাকে। রামিম সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। মায়ের কথায় সংবদ ফেরে তার। পাজা কোলে নিয়ে ছোট সদর দরজার দিকে। ইতিমধ্যে আরাফাত শিকদার ড্রাইভারকে দিয়ে গাড়ি বের করিয়েছে। রামিম সময় নষ্ট না করে মিথিলাকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। সাথে যায় আতিয়া, সায়রা আর আরাফাত শিকদার। হাসপাতালে পৌঁছে সব কার্যক্রম শেষ করে মিথিলাকে ওটিতে নেওয়া হয়। ওটির দরজা বন্ধ হতেই লাল বাতি জ্বলে ওঠে। দীর্ঘ সময় ধরে চিন্তিত মুখগুলো অপেক্ষায় থাকে দরজার সামনেই। রামিম একপাশে রাখা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। এর মাঝে সেখানে উপস্থিত হয় ইশতিয়াক ও আজমল শিকদার। ইশতিয়াক গিয়ে বসে রামিমের পাশে কাঁধে এক হাত রাখতেই রামিম ঘরে একবার সেদিকে তাকিয়ে আবারও মুখ ঘুরিয়ে নেয়। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বৌমা আর আমাদের পুচকু ঠিকঠাক ভাবেই আমাদের কাছে ফিরে আসবে। চাচার কথায় কতটুকু কি হলো জানা নেই, তবে ওটির দরজা খুলতেই এক ছুট লাগায় সেদিকে। একজন নার্স এগিয়ে আসেন, হাতে তোয়ালে পেঁচানো ছোট্ট একটা প্রাণ।
সবার প্রথমে তুলে দেওয়া হয় বাচ্চার বাবার হাতে। কাপা কাপা হাতে তুলে নেয় সেই ছোট্ট প্রাণটাকে। তার অংশ, তার ছেলে, সেও এখন কারো বাবা। চোখ দুটো ভিজে ওঠে, ছোট ছোট পরশ একে দেয় হাতে পায়। শিকদার বাড়ির অন্যান্য মানুষগুলো মুগ্ধ চোখে বাবা ছেলের মিলন দেখে যায়। এরপর একে একে সকালে একটু একটু করে ছুঁয়ে দেয়। ইশতিয়াক বাবা ছেলের এই সুন্দর মুহূর্তকে ফ্রেম বন্দি করে। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন পেয়ে ফোনটা হতে নিয়ে মেসেজ ওপেন করতেই এক চিৎকার দিয়ে ওঠে সারাহ। সারার চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসে মাশরাফি। চোখে মুখে আতঙ্কের ছাপ। সারার কাছে এসে উদ্ভ্রান্তের ন্যায় হাত পা মাথা চেক করতে করতে বলে, ঠিক আছিস তুই? এভাবে চিৎকার করছিস কেন? আরে থামেন, আমি ঠিক আছি। তাহলে চিৎকার করলি কেন? আরে এই দেখেন আমাদের বাবু। ওকে দেখেই খুশিতে চিৎকার করে ফেলছি। প্রথমত বাবুটা আমাদের না, তোর ভাই ভাবির। যেভাবে চিৎকার করলি ভাবছি বিছানা দিয়ে নিচে পড়লি কিনা। হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল আর একটু হলেই। ভাইয়া ভাবির বাবু মানেই তো আমাদের শরাব বাবু। মাশরাফি সারার হাত থেকে ফোনটা নিয়ে বলে, ভাইয়ের বাবু মানে ভাইয়েরই বাবু, তুই ওর ফুপি। আর আমাদের বাবু মানে আমার আর তোর বাবু। হুহো। সারার মুখ লাল হয়ে ওঠে। ওদিকে তাকে লজ্জায় ফেলে সাহেব আরামসে বসে ফোন দেখছে। তার লজ্জাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে বলে, বুঝলি সারাহ, দ্রুত সুস্থ হয়ে যা। এরপর আমরাও একটা বাবু নিয়ে ফেলব। না হলে সবার ছানাপোনা স্কুলে চলে যাবে আর আমাদেরগুলো তখন চুচু করবে। সব দিক থেকে তো এত পিছিয়ে থাকা যায় না। ট্রেন্ডেরও একটা বিষয় আছে, তাই যত দ্রুত সম্ভব ডাউনলোড করে ফেলতে হবে। কাত হয়ে সারার নতমুখের দিকে চেয়ে কথাগুলো বলে, আপনি ট্রেন্ড ফলো করতে বাচ্চা ডাউনলোড করবেন? মাথাটা তুলে সারার কোলে রেখে বলে, অবশ্যই, যত যা হোক আমি জেনারেশন জেডের। এরা তো ট্রেন্ড ফলো করেই চলে। যত সব আজগুবি কথাবার্তা। একবার বাড়ি চল, তারপর দেখাবো আজগুবি না অন্য কিছু। নানান জটিলতার কারণে মিথিলাকে দুপুরের দিকে কেবিনে দেওয়া হয়। পরিবারের সবাই একে একে মিথিলার সাথে দেখা করে যায়। সবশেষে প্রবেশ করে রামিম, কোলে তোয়ালে পেঁচানো ছোট্ট ছানাটা। রামিম এগিয়ে এসে বিছানার কোণে মাথার কাছে বসে, দেখো তোমার ছানা। মিথিলা ঠোঁট বাঁকিয়ে হাসে, ছানা কি আমার একার? উহু, আমাদের ছানা। কোলে নিবে না? মিথিলাকে ঠিকঠাক করে আস্তে করে ছেলেকে কোলে দেয়। পাশ থেকে সেও ধরে রাখে। রামিম মিথিলার মাথায় ছোট্ট একটা পরশ একে মাথার সাথে মাথা ঠেকিয়ে চোখ বুজে রাখে। এদিকে মিথিলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সদ্য জন্ম নেওয়া শিশুটিকে। তার অংশ সে, এই বাচ্চাটার মা ভাবতেই মনের মাঝে হাজারটা প্রজাপতি ওড়াউড়ি করে ওঠে। এদিকে সিরাত পড়েছে বিপাকে, একদিকে নিজের বাচ্চা, অন্যদিকে ভাইয়ের বাচ্চা। তাদের বাচ্চাটা হাসপাতালে পড়ে আছে। রোজ নিয়ম করে দুবেলা দেখা করে আসে। এ কদিনে বাচ্চাটার মায় পড়ে গেছে। তাকে এখানে রেখে অতদূর যেতে মন চাইছে না। অন্যদিকে সদ্য ফুপি হয়েছে, সে তাকেও দেখতে ইচ্ছে করছে, কোলে নিতে ইচ্ছে করছে। হঠাৎ মাঝেই কলিং বেলের শব্দে ধ্যান ভঙ্গ হয়। এ সময়ে কারো আসার কথা নয়। নাহিল স্কুলে, রওনাফ হাসপাতালে। এক পাশের বাসার আয়েশা ভাবি হতে পারে। আপন মনে ভাবনা চিন্তা করে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপরে ব্যক্তিটি অপরিচিত, আবার কিঞ্চিত পরিচিত মনে হচ্ছে। কে আপনি? কলিংবেলের শব্দে নাহিল পড়ার টেবিল থেকে দৌড়ে এসে দরজা খুলে দেয়। এ সময়ে তার বাবা ছাড়া আর কেউ আসবে না সে জানে। আজ আর সিরাত ছুটে আসেনি। সে রান্নাঘরে খাবার গরম করছে। দরজার ওপারে কেবল ছেলেকে দেখে আশেপাশে নজর ঘুরায়, কাঙ্ক্ষিত মুখটি নজরে আসে না। ঘরে ঢুকে ছেলেকে আদর দিয়ে ভেতরে আসে। না, এখনো আসেনি। কি করছিলে আমার বাবা? মা কোথায় তোমার? পড়ছিলাম বাবা। আর মা রান্নাঘরে। পড়া শেষ? না, একটু বাকি। আচ্ছা তাহলে শেষ করো, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর একসাথে খাবো কেমন? ওকে বাবা। নাহিল পুনরায় নিজের ঘরে ছুট লাগায়। রওনাফ নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেও কিছু একটা ভেবে উল্টো পথ ধরে। সিরাত আপন মনে নিজের কাজে ব্যস্ত। চুলায় তরকারি বসিয়ে সবজি কাটছে পরের দিনের রান্নার জন্য। কাল ভার্সিটিতে তার ক্লাস আছে, এজন্য রাতেই কিছু কাজ এগিয়ে রাখছে। সে বাদেও এখানে যে আরও কেউ আছে তা সে পূর্বেই অনুভব করতে পেরেছে। তবে সেদিকে সে কোনো রকম খেয়াল দিচ্ছে না। রওনাফ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বউয়ের কাজকর্ম দেখছে। সে ধীর পায়ে সিরাতের পিছনে গিয়ে দাঁড়ায়, কাঁধে থুতনি ঠেকিয়ে দুহাতে কোমর জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবুও তার বউটু শব্দ করছে না। রওনাফ কাঁধের উপরের আবরণ একটু সরিয়ে সেখানে ঠোঁট ছোঁয়ায়। Gacho amara apera. Na. Mana karapa. উহু, তাহলে চুপ কেন? কথা বলছো না? এতক্ষণ হলো বাসায় এসেছি, একবারও সামনে গেলে না। এসবের কারণ? এমনিই কাজ করছিলাম।
আমার বউয়ের কাছে এখন স্বামীর চেয়ে কাজটা বড় হয়ে গেল? এমন কিছু না। আপনি বাইরের কাপড় পরে এখনো দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে খেতে আসুন। নাহিলও না খেয়ে আছে। দ্রুত ফ্রেশ হয়ে খেতে আসুন। আগে বউয়ের মান ভাঙ্গাই, তারপর খাওয়া দাওয়া সব। বলো, মন খারাপ কেন? কিছু হয়েছে? না। বাবুকে কবে আনবো? সময় লাগবে সোনা। বাবু তো অসুস্থ এখন। আচ্ছা। কি হয়েছে আমার সোনা? তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। কি হবে? কিছু হয়নি। আপনি যান, ফ্রেশ হয়ে আসেন। আর টেবিলের উপর একটা খাম আছে। কি আছে? জানি না, একটা লোক এসে দিয়ে গিয়েছে। আচ্ছা, এবার তো। সিরাত হাতের ছুরিটা শব্দ করে রেখে পেছনে ঘুরে বলে, আর একটা কথাও শুনতে চাচ্ছি না। বলছি তো কিছু হয়নি। এখন যাবেন আর ফ্রেশ হয়ে নাহিলকে নিয়ে একবারে টেবিলে আসবেন। রওনাফ 2 মিনিট তার দিকে তাকিয়ে থেকে বাধ্য স্বামীর ন্যায় মাথা নেড়ে, ওকে, কিন্তু একটা চুমু খাই? সিরাত কোনো জবাব দেয় না। রওনাফও নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে মুখ বাড়িয়ে এই গাল ও গাল, দু গালে চুমু খেয়ে থুতনি ধরে মুখ ঘুরিয়ে যেই ঠোঁটের দিকে এগোয় সিরাত করা চোখে তাকায়। প্লিজ একটা। সিরাত কিছু বলবে এর আগে কোনো রকম ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ছুট লাগায় রান্নাঘর থেকে। সিরাত সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও নিজের কাজে মনোযোগী হয়। রওনাফ নিজের ঘরে এসে প্রথমে বিছানার উপর গুছিয়ে রাখা কাপড় তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢোকে, একবারে গোসল সেরে তবেই বের হয়। বের হয়ে মনে পড়ে সেই খামের কথা। তোয়ালে গলায় ঝুলিয়ে টেবিলের কাছে এসে একটু খুঁজতেই পেয়ে যায় কাঙ্ক্ষিত জিনিসটি। উল্টে পাল্টে দেখে চোখ আটকায় প্রেরকের নামের জায়গায় জ্বলজ্বল করছে একটি নাম, নাজনীন নাহার। এটাই তানলে বউয়ের মন খারাপের কারণ। খামটা বন্ধই আছে, হয়তো নাম দেখে সিরাত আর সেটা খুলে দেখেনি। সেটাকে আগের জায়গাতেই রেখে দেয়। সিরাত টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে ইতিমধ্যে। রওনাফ ও নাহিলকে নিয়ে ডাইনিংয়ে এসে হাজির হয়েছে। নিজেদের জায়গায় বসতেই সিরাত প্লেটে খাবার তুলে দেয়। এরপর নিজেও চেয়ার টেনে খেতে বসে। খাওয়ার টেবিলে তাদের মাঝে কোনো কথা হয় না। একে একে খাওয়া শেষ করে। সিরাতের সাথে হাতে হাতে একে একে জিনিসগুলো সরিয়ে নেয় টেবিল থেকে। সিরাত নাহিলকে নিয়ে নাহিলের ঘরে যায়। রওয়াফকেও তার ঘরে পাঠিয়ে দেয়। বিছানা গুছিয়ে নাহিলকে শুয়ে দিয়ে ঘরের লাইট নিভিয়ে বেরিয়ে আসে। রওনাফ বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে চোখের উপর এক হাত দিয়ে আধশোয়া হয়ে বসা। সিরাত সকল কাজ সেরে ঘরে এসে রওনাফকে ওইভাবে বসে থাকতে দেখে একবার সেদিকে তাকিয়ে ওয়াশরুমে যায়। কিছু সময় বাদে ফিরে এসেও সেই একই ভঙ্গিতে বসে আছে। সে চুল বেঁধে লাইট অফ করে রওনাফের পাশে এসে দাঁড়ায়, ঝুঁকে দেখে ঘুমিয়ে পড়েছে কিনা। সে উকিঝুঁকি মারতেই হাতে লাগে এক টান, সোজা বিছানায়। হাতের মাঝে আটকে রেখেছে বুকের মাঝে। এভাবে কেউ টান মারে ব্যথা পাই না আমি? নিজের নাক ঘষতে ঘষতে বলে, আমি ব্যথা পাই না? কথা বলছো না, ঘুরেও তাকাচ্ছ না কেন? আমার কষ্ট হচ্ছে না? এইটা যে দিয়েছে তাকে কি আমি দিতে বলছি? বলিনি তো। এখন সেধে এসে কেউ যদি দিয়ে যায় এতে আমার কি দোষ? যে দিয়েছে তার সাথে মারামারি কাটাকাটি যা করার করো, মাঝখান থেকে আমাকে কেন ভোগাচ্ছ? উফ, থামবেন। কানের পোকা নাড়িয়ে দিচ্ছেন। আমি ওই খাম নিয়ে কিছু বলছি? এমনিতেই আমার ভালো লাগছে না। তোমাকে চেনাতে এসো না, খুব ভালো করেই চিনি আমি তোমাকে। চিনলে ভালো। রওনাফ এবার নরম হয়ে আসে বলে, আমার সাথে এমন কেন করছো? আমার কে আছে বলো তুমি আর নাহিল ছাড়া? সেখানে তুমি যদি এভাবে মুখ ঘুরিয়ে নাও আমি কার কাছে যাব বলো? আমার আপনার উপর রাগ ক্ষোভ কিছু নেই, কিন্তু ওই খামটা দেখে কেন জানি ভালো লাগছে না। সে কেন আপনাকে চিঠি দিবে? দেখা করেছে, মেসেজ করেছে, আর এখন বাড়ি অবধি চিঠি চলে এসেছে, কোনোদিন সে নিজে এসে হাজির হবে। কেন করছে এগুলো? তুমি তো আমার, নাহিলও আমার, আর এই সংসার এটাও তো আমার। মাঝে কেন অন্য কেউ আসছে? কেন মনে হয় অন্যের জিনিস দখল করে বসে আছি? সিরাতের চোখ লাল হয়ে ওঠে। দীর্ঘশ্বাস ছেড়ে বউয়ের প্রশ্নবোধক চেহারার দিকে তাকিয়ে থাকে। নাজনীন এসেছিল? সিরাত এবার শব্দ করে কেঁদে ফেলে। রওনাফ অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। একটানে পুনরায় বুকের মাঝে চেপে ধরে বলে, সব তোমার স্বামী, তোমার ছেলে, তোমার সংসারও তোমারই। কেউ নিতে পারবে না তোমার থেকে এগুলো। তাহলে কেন বারবার চলে আসে আমাদের মধ্যে? কি হয়েছে আমার জান, বলো আমাকে। আমি না বললে কিভাবে বুঝবো? বলবে না আমাকে? সিরাত এবার ঠেলেঠুলে বুক থেকে গলায়ের কাছে পৌঁছায়, গলার ভাঁজে মুখ রেখে পরপর কয়েকবার ঠোঁট ছোঁয়ায় সেথায়। বলো। তোমরা দুজন চলে যাওয়ার ঘন্টা খানেক পর কলিং বেলের শব্দে আমি ভাবছি আয়শা ভাবি, দরজা খুলে দেখি একটা মহিলা। ফ্ল্যাশব্যাক। দরজার ওপাশে এক মহিলা, অপরিচিত আবার চেহারায় খানিকটা পরিচিতের ভাব। কে আপনি?
নাজনীন নাহার। একটা নাম বতে সিরাতের পুরো দুনিয়াকে দলিয়ে দিতে যথেষ্ট। তবুও সে নিজেকে স্বাভাবিক করে নেয়। দরজার সামনে কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চায় না। হঠাৎ এখানে? ভেতরে যেতে দেবে না? ও হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। অনিচ্ছা থাকা সত্ত্বেও কথাটা বলে নাজনীন গভীর একটা শ্বাস টেনে প্রবেশ করে ভেতরে। চোখ বুলিয়ে চারপাশে দেখে তার কলিজা মুচড়ে ওঠে। বাইরে নিজেকে স্বাভাবিক রাখে। বসুন। নাজনীন ধীর পায়ে এগিয়ে একপাশে রাখা সোফায় গিয়ে বসে। সিরাত তাকে বসতে দিয়ে রান্নাঘরে যায়। কিছু সময় বাদে ফিরে আসে হাতে একটা ট্রে নিয়ে। ট্রেটা সোফার সামনে রাখা টেবিলে রেখে নিজেও বসে অপর পাশের সোফায়। বাসায় কি তুমি একাই? হ্যাঁ, নাহিল স্কুলে আর ওর বাবা হাসপাতালে। ওহ, যদিও সে জানেই তবুও একটু আশা ছিল। যাওয়ার আগে ছেলের মুখটা একবার যদি দেখতে পায়। তো হঠাৎ এখানে কেন? সেদিন বারণ করেছিলাম না আমার স্বামীর সাথে আমার সন্তানের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি তাদের সাথে দেখা করতে আসিনি। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে কেন? আমার ফ্লাইট আগামীকাল। এরপর হয়তো আর কখনো বাংলাদেশে আসা হবে না। ছেলেকে তো দেখতে পারলাম না, অন্তত ছেলের মাকে একটু দেখে যাই। তোমাকে দেখার লোভ জেগেছিল অনেক, তাই আর সামলাতে পারিনি। বাসার ঠিকানা কোথায় পেলেন? রায়হান ভাই দিয়েছে? নাজনীন মাথা নিচু করে হালকা হাসে। দিতে চাইনি, জোর করে নিয়েছি। আজ তোমার ক্লাস নেই সেটাও জেনেই এসেছি। ওহ, তা দেখে কেমন লাগলো? সুন্দর। রওনাফ শিকদারের পছন্দ বরাবরই সেরা। স্বামী, সংসার, সন্তান নিয়ে সুখেই আছো তাহলে? সিরাত চওড়া হাসি দিয়ে বলে। যার জীবনে রওনাফ শিকদারের মতো স্বামী আছে, নাহিলের মতো ছেলে আছে, সে খারাপ থাকে কি করে? সেটাই। আয়নায় নিজের চেহারা দেখে নিজেরই আফসোস হয়। সব পেয়েছিলাম নিজ দোষে, এখন সব হারিয়ে নিঃস্ব আমি। সিরাত কোনো জবাব দেয় না। না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যে যন্ত্রণা তা তুমি বুঝবে না মেয়ে। আমার যা ছিল তা তোমার। যত্নে রেখো তাদের। যা আমি পেয়েছি তা কেবল আমারই। আমার জিনিসের যত্ন করতে আমি জানি। বরং আপনার কাছে যা আছে তাদের আগলে রাখুন। নিজের জিনিসের প্রতি আপনি বড্ড বেখেয়ালি। নাজনীন তার কথায় শব্দ করে হাসি। হাসিতে স্পষ্ট লুকিয়ে ছিল এক বুক কষ্ট। হ্যাঁ, সেটাই তোমারই তো। ভয় পেও না, এই মুখটা তোমাকে আর দেখাবো না। এই নামটা কখনো তোমাদের মাঝে আসবে না। নাহিল তোমার ছেলে, তোমার হয়েই থাকবে, কখনো দাবি নিয়ে আসবো না। না দেখালেই খুশি হব। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, নাহিল আমারই ছেলে। নাজনীন এবার মলিন হাসে। চোখ ঘুরিয়ে একবার পর্যবেক্ষণ করে পুরো ঘরটা। প্রতিটি জিনিসে তার প্রিয় মানুষগুলোর ছোঁয়া আছে। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস টানে একটু পরিচিত ঘ্রাণের খোঁজে। কিন্তু সে কি আর পাওয়া যায়? মানুষটা এখন তার জন্য পরপুরুষ। সামনে বসা রমণীর উপর হঠাৎই তার হিংসা হয়। তার প্রিয় মানুষটা একটা সময়ে তার কাছে সুখ খুঁজত, আজ তার সুখ, দুঃখ, হাসি, আনন্দ সবেই নারীকে ঘিরে। তার অংশ, তার সন্তান। আজ হয়তো মনেও করে না তার কথা। তার সবটা জুড়ে এই, তার সবকিছুর দখলদার এই মেয়ে। আচমকা চোখ মেলে তাকায়। কি সব ভাবছে সে? সে দ্রুত উঠে দাঁড়ায়, এখানে আর এক মুহূর্ত নয়। কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? আমাকে এবার যেতে হবে। ব্যাগ হাতরে একটা খাম বের করে সিরাতের হাতে দেয়। এটা রওনাফকে একটু দিয়ে দিও। শেষবারের মতো একটা অনুরোধ তোমার কাছে। তার কাছেই দিও, এটা তার কাছে পৌঁছানো দরকার প্লিজ। হুম, দেব। নাজনীন আর কোনা দিকে না তাকিয়ে সোজা দরজা খুলে বেরিয়ে যায় ঘর থেকে। সিরাত দরজা আটকে ধপ করে সোফায় এসে বসে। ভেতরের সবকিছু ভেঙেচুরে আসতে চাচ্ছে। সিলিংয়ের দিকে চেয়ে নিজেকে খুব কষ্টে সামলে নেয়। বর্তমান। রওনাফের দৃষ্টি সিলিংয়ের দিকে। সিরাত এখনো সেভাবেই পড়ে আছে তার গলার কাছে। সে এক হাতে সিরাতকে চেপে রেখে অন্য হাত বাড়িয়ে বেড সাইড টেবিলের উপর থেকে খামটা হাতে নেয়। ওঠো। উহু। আবার শোবে পড়ে, এখন ওঠো একটু। সিরাত মোচড়ামুচড়ি করে উঠে বসে। রওনাফও সোজা হয়ে বসে তাকে টেনে কাছে এনে কোলের মধ্যে বসায়। খামটা তার হাতে দিয়ে বলে, খোলা। এটা তো তোমার। স্বামী স্ত্রীর মাঝে আমার তোমার বলতে কিছু নেই। নাও খোলা। সিরাত খামের মুখটা খোলে, ভেতরে একটা ভাঁজ করা কাগজ। খুলে রওনাফের মুখের দিকে তাকায়। রওনাফ ইশারায় কাজটা বের করতে বলে। সিরাত চিঠিটা বের করে রওনাফের হাতে গুজে দেয়। এরপর উল্টো ঘুরে বুকের সাথে বুক মিশিয়ে রওনাফের কাঁধে মুখ গুজে নেয়। কি হলো, ঘুরে গেলে কেন? পড়ব না, আপনি একা পড়ুন। কেন? পড়লে হিংসা হবে, কান্না আসবে, রাগ হবে। তার থেকে না পড়াই ভালো। রওনাফ হেসে হাত দুটো সামনে এনে কাগজের ভাঁজ খোলে। গোটা গোটা অক্ষরে পুরো 2 পৃষ্ঠা জুড়ে লেখা।
সম্বোধন করার মতো কোনো শব্দ আমার ভাণ্ডারে নেই, তাই কিছু নাই বা বলি। যখন চিঠিটা তোমার হাতে পৌঁছাবে তখন আমি বাংলাদেশের মাটি ছেড়ে আকাশপথে উড়াল দেব অন্য ঠিকানায়। এরপরে হয়তো আর কখনো এ দেশের মাটিতে পা রাখা হবে না। কেননা সকল সম্পর্ককে এ দেশের মাটিতেই ছিন্ন করে চিরকালের মতো দেশ ত্যাগ করেছি। বলেছিলে না যেদিন সব সত্যি জানাতে পাবো সেদিন এ আফসোসে ভরা মুখটা তুমি দেখবে। কিন্তু তোমার মুখোমুখি হওয়ার শক্তি আমার নেই। বাবা ভাইয়ারা আমার বিয়ে ঠিক করে তাদের বিজনেস পার্টনারের ছেলের সাথে। কিন্তু আমি তো তোমার সাথে পালিয়ে যাই, এতে বিয়েটাও ভেঙে যায় আর তাদের পার্টনারশিপ ভেঙে যায়। চূড়ান্ত ক্ষতির মুখে পড়ে এই প্রতিশোধের নেশায় তারা তোমার নামে মিথ্যা অভিযোগ সাজায়। আমার কাছে তোমার ছাত্রীকে জড়িয়ে কুরুচিপূর্ণ কথা বলে প্রথমে বিশ্বাস করিনি। এরপর ছোটখাটো ঝগড়া লেগেই থাকে। পরে যখন অসংখ্য ছবি দেখায় তোমাদের ঘনিষ্ঠ তখন সব ভুলে কেবল তাদেরকেই অন্ধের মতো বিশ্বাস করে বসি। তোমার সব কথা বানোয়াট মনে হয়। এরপরই আমরা আলাদা হয়ে যাই। বিশ্বাস করো আমি একটুও ভালো ছিলাম না তোমাকে ছাড়া। শুধু মনে পড়তো তেমার কথা, আমাদের সুখের সংসারের কথা। মনে হতো সব মিথ্যা, আবার যখন ছবিগুলো সামনে ভেসে উঠত তোমাকে প্রতারক মনে হতো। দমন দশায় ভুগতে থাকি। তারা এটারই সুযোগ নেয়, আলাদা করে দেয় আমাদের। মনে পড়ে যখন রায়হান ভাইয়ারা বলতো, রওনাফ তো নাজের বড় বাচ্চা। কেননা তুমি সবার কাছে যেমন তেমন আমার কাছে এলে বড্ড আদুরে হয়ে যেতে। তখন তোমাকে একটা বাচ্চা ছেলে ছাড়া কিছু মনে হতো না। তোমার সব আবদার, সব ছেলেমানুষি সব ছিল আমাকে ঘিরে। অগোছালো, পড়ুয়া একটা ছেলে, যার সারাদিন কাটতো বইয়ের মধ্যে না হয় খেলার মাঠে। সেই বাচ্চা ছেলেটা একটা সময় স্ত্রীর দায়িত্ব নিতে শিখল, বাবা হয়ে উঠল। খুব মিস করি সেই টোনাটুনির সংসারটা। যখন সারাদিন ক্লাস শেষে টিউশনি করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আবদার করত, বউ তোমার কোলে একটু মাথা রাখি, তুমি চুলগুলো একটু টেনে দাও। সেই সময়টা যখন রাতের পর রাত জেগেছ আমার সাথে, যখন পেটের ব্যথায় ঘুমাতে পারতাম না। আমার কষ্টে তোমার চোখ দুটোও ভিজে উঠত। ওরা ছলনা করে আমার বাচ্চাটাকেও আমার থেকে আলাদা করে দিয়েছে। আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমার তো কিছু রইল না, আর কি নিয়ে বাঁচব আমি? এতটাই বোকা আর অন্ধ হয়ে গেছিলাম যে ওদের প্রতি পদে পদে করা অন্যায়গুলোকেই ঠিক মনে হয়েছে। ওরা ভুলভাল বুঝিয়ে নওয়াদকে একা তোমার হাতে তুলে দিল। কারণ ওরা চায়নি তোমার রক্তকে নিজের বলে পরিচয় দিতে। আমাকে জোর করে ওই আশরাফের সাথে বিয়ে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়। এই সবকিছুর মূলে ছিল ফিরোজ তালুকদার, তার 2 ছেলে আর আশরাফ। ওরা 4 জন মিলে আমার সবকিছু ছিনিয়ে নিয়েছে। তোমার ওয়াইফ তোমাকে অনেক ভালোবাসে। তুমিও তাকে ভালোবাসো আমি জানি। নওয়াজ সেও শুনেছি মায়ের জন্য পাগল। আল্লাহ আমার ভাগের সবটুকু সুখ তাকে দিল। এতে আমার কোনো আফসোস নেই, রাগ নেই। আমি চাই সে আরও সুখী হোক। শুধু এটুকু চাওয়া, আমার কলিজা দুইটাকে যেন ভালো রাখে। তোমাদের ভাগের সব দুঃখ আমার হোক। কোনো খারাপ যেন তোমাদের উঠে না পারে। আল্লাহ আমার পাপের ফল আমাকে দিয়েছে। জানো তো রওনাফ ওই আশরাফ রোজ রাতে মদ খেয়ে বাড়ি ফেরে। তার কাছে প্রতিনিয়ত বৈধ ধর্ষণের শিকার হয়েছি। সমাজের কাছে এটা স্বামীর অধিকার, কিন্তু আমার কাছে তো সে একটা পশু ছাড়া কিছুই ছিল না। আমার সবটা জুড়ে তো কেবল তোমার বাস ছিল। কি করে মনে একজনকে রেখে অন্যজনের ছোঁয়া গায়ে মাখি। কাটার মতো বিধত প্রতিটা স্পর্শ। যখন বাচ্চাটা পৃথিবীতে এলো তখন হয়তো মায়া হলো আমার প্রতি। তার আচরণ নরম হলো। আজ আমরা তথাকথিত সমাজের চোখে সুখী পরিবার। তোমার পাশে আজ অন্য কেউ, তোমার মনে, তোমার দেহে, তোমার সবটা জুড়ে আজ অন্য কেউ। তোমার জীবনে আমার আর কোনো অস্বস্তি নেই। তুমি এখন আমার জন্য পরপুরুষ। তোমাকে ভালোবাসা আমার জন্য এখন পাপ। তোমাকে নিয়ে কল্পনা করাও পাপ। এটা ভাবলেই সবকিছু দুমড়ে মুচড়ে ওঠে। কেন এমন হলো বলো? খুব কি ক্ষতি হয়ে যেত আমাদের একটা সুন্দর সংসার হলে? জানি না কি লিখেছি, তবে নিজের জীবনের 7টা বছরের স্বীকারোক্তি। ভালো থেক আমার প্রিয় প্রাণ। তোমার নাহিলকে কখনো জানতে দিও না তার মা বেঁচে আছে। সে জানুক তার মা নেই। সন্তানের মনে ঘৃণা হয়ে বাঁচার চেয়ে মৃত হয়ে বাঁচা অনেক শান্তির। খুব ভালো থাকো, আমার ভাগের সবটুকু সুখ তোমাদের হোক। তোমাদের সংসার সুখ শান্তিতে ভরে থাকুক। জানি আজ রাতে তুমি ভীষণ কাঁদবে। কাঁদো অন্তত এটা ভেবে শান্তি পাবো, একটা রাত হলেও আমি তোমার মাঝে জায়গা পেয়েছি। যতদিন পৃথিবীর বুকে থাকবো এটুকু আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। এখানেই শেষ করি। ইতি। প্রিয় থেকে হওয়া অপরিচিতা। রওনাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদা কাগজের মাঝে কালো কালিতে লেখা শব্দগুলোর দিকে। তার চোখ না ভিজলেও রক্তবর্ণ ধারণ করেছে। কাগজটা ভাঁজ করে পুনরায় খামে রেখে তা বিছানার তোশকের নিচে রেখে দেয়। একবার তাকায় বুকের সাথে মিশে থাকা স্ত্রীর দিকে।
টেবিল ল্যাম্পের আলোয় ঘুমন্ত মুখটা আরো মায়াবী হয়ে উঠেছে। সে ঘুমন্ত শরীরটাকে পাশে বালিশে রাখে। এতে পাতলা ঘুমটা ভেঙে যায়। আধো আধো চোখে তাকায় তার উপর ঝুঁকে থাকা মুখটার দিকে। Ki Hiech. Packy. Who? I need you so badly tonight. মানে? হুশ কোনো কথা না। কোনো পূর্বাভাস ছাড়াই ঝাঁপিয়ে পড়ে সিরাতের উপর। এতগুলা দিনে এই প্রথমবার সিরাত ভিন্ন এক রওনাফকে দেখতে পেল, যার ছোঁয়ায় আজ কোনো নমনীয়তা ছিল না। কি ছিল তা জানে না সে। আজকের রাতটা তার নিকট সবচেয়ে বড় আর কঠিন মনে হলো তার নিকট। অন্যদিকে রওনাফ দিনদুনিয়া ভুলে নিজের অশান্ত হৃদয়কে শান্ত করতে উঠে পড়ে লেগেছে তার একমাত্র শান্তির স্থান সিরাতের মাঝে। একটা সময় ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে সিরাতের বুকের মাঝে। সিরাত উপলব্ধি করতে পারে স্বামীর মাঝে ওঠা ঝড়ের কারণ। ঠিক আছেন? হুম। তাহলে এবার ঘুমিয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সিরাত রওনাফের মাথায় হাত বুলিয়ে দেয়। একটা সময় রওনাফের চোখের ঘুম নামে। সিরাত অন্য মনস্ক হয়ে কিছু ভাবতে থাকে। সে জানে রওনাফের অস্থিরতার কারণ ওই চিঠি। এমন কিছু তো ছিল যা শান্তশিষ্ট রওনাফকে অস্থির করে তুলেছে। ক্যালেন্ডারের পাতা থেকে চলে যায় আরও একটি মাস। শিকদার মানুষগুলো ভিন্ন খুশিতে মেতে উঠেছে। তাদের বাড়ির ছোট মেয়ে বাড়িতে ফিরে আসছে, তাও নিজ পায়ে হেঁটে। বাড়ির প্রতিটা সদস্যের খুশির অন্ত নেই। তবে সেই খুশিতে সামিল হতে পারছে না শিকদার বাড়ির বড় ছেলের পরিবার। কোনো গোপন সমস্যার কারণে তারা রাজশাহীতে আসতে পারছে না। সেটা কি বাড়ির কেউই জানে না। রামিম মিথিলার ছেলেকে দেখতেও তারা আসতে পারেনি। কারণ জানতে চাইলে শুধু বলেছে সময় হলে নিজেরাই দেখতে পারবে। তাই আর কেউ ঘাটায়নি তাদের। এয়ারপোর্টের সামনে অপেক্ষারত আছে রামিম, রওনাফ, সিরাত ও নাহিল। রওনাফ ও তার পরিবার রাজশাহী যাচ্ছে না, তবে আজ মাশরাফি ও সারাহকে নিয়ে যাচ্ছে তাদের বাসায়। এখানে রাত থেকে কাল সকালে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবে। কতগুলো মাস পরে নিজ দেশে পা রেখেছে তারা। এদেশের মাটিতে, বাতাসে আপন আপন একটা ঘ্রাণ আছে। এয়ারপোর্টের দরজার বাইরে এসে সারাহ সর্বপ্রথম চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস টানে। তার এক হাত মাশরাফির হাতের মাঝে। মাশরাফির হাতে দুটো বড় বড় লাগেজ। আশেপাশে তাকিয়ে খুঁজছে পরিচিত মুখ। এদিকে সারাহ পারছে না খুশিতে লাফাতে। মাশরাফির করা দৃষ্টির মুখে পড়ে সেটা আর করতে পারছে না। উৎসুক দৃষ্টি একসময়ে মিলিত হয় পরিচিত মুখগুলোর সাথে। সিরাত বোনকে দেখে এক ছুটে চলে যায় তার কাছে। দু বোন এতদিন বাদে দেখে দুজন দুজনকে জাপটে ধরে। সিরাত বোনকে নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছলছল করে ওঠে। সে নিজ চোখে দেখেছে ওই কঠিন মুহূর্তটা কিভাবে কাটিয়েছে তার বোন। তোদের জাপটা জাপটি শেষ হলে এবার চল। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। কেন, আপনার কি হিংসা হচ্ছে আমাদের দেখে? এ আপু, যাতো তারে একটু জাপটাইয়া ধর। বেচারা মেলা কষ্ট পাচ্ছে, তাকে কেউ জড়াইয়া টড়াইয়া ধরতেছে না। বিবাহিত মহিলারা কেন আমাকে জড়িয়ে ধরতে যাবে? এই মহিলার স্বামী যদি শোনে তুই এই কথা বলছিস, তোকে ওই খুঁটির সাথে বেঁধে রাখবে। হো। সিরাত সারাহকে ছেড়ে দিয়ে মাশরাফির সাথে কুশলাদি বিনিময় করে। তাদের কথোপকথনের মধ্যে রওনাফ ও রামিম এসে হাজির হয়। সাথে ছিল নাহিল। একে একে দুজনেই মাশরাফির সাথে কোলাকুলি করে কুশলাদি বিনিময় করে। রামিম এগিয়ে আসে বোনের দিকে। ভাইকে দেখে সারাহ আহ্লাদী হয়ে ওঠে। চোখের পানি নাকের পানি এক করে বুকের মধ্যে পড়ে থাকে। বোনকে নিজ পায়ে দাঁড়াতে দেখে রামিমও আবেগী হয়ে ওঠে। সারাহ ও নাহিলের মাঝে পূর্বের খুনসুটি লক্ষ্য করা যায়। সকলে পেছনে কথা বলতে বলতে আসছে, অন্যদিকে সারাহ নাহিলের হাত ধরে আগে আগে হাঁটা ধরেছে। দুজনে হেলতে দুলতে এগিয়ে যায়। গাড়ির কাছে আগে আগে নিজেদের জায়গা নিয়ে বসে পড়ে। দিনদুনিয়ার খেয়াল তাদের নেই, তারা নিজেদের গল্পে মশগুল। বাকি সকলেও এসে গাড়িতে বসে। গাড়ি ছুটতে শুরু করে নিজ গন্তব্যের দিকে। বাসার সামনে এসে থামে। বাসার মধ্যে প্রবেশ করেতেই সারাহ লুটিয়ে পড়ে সোফার উপরে। তা দেখে সিরাত বলে, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দে, বিছানায় যাবি, ওঠ এখন। আপুরে, আমার শরীর আর চলছে না। ওঠ, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আপু। সিরাত তাকে টেনে তুলে নিয়ে নিজের ঘরে যায়। আজ তারা তিনজন এ ঘরেই শোবে। রামিম, রওনাফ, মাশরাফি নাহিলের ঘরে। সকলে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে কিছু সময় গল্পগুজব করে যার যার ঘরে চলে যায়। পরদিন সকাল সকাল খাওয়া দাওয়া সেরে সারাহ, মাশরাফি, রামিম বেরিয়ে পড়ে রাজশাহীর উদ্দেশ্যে। বাড়ির প্রতিটি মানুষ তাদের অপেক্ষায় বসে আছে। রাজশাহীতে পৌঁছায় তখন দুপুর গড়িয়েছে। সদর দরজায় এসে উপস্থিত হয় তারা। সায়রা মেয়েকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে। দরজার সামনে থেকেই একচোট কান্নাকাটির পর্ব সেরে নিয়েছে। একে সবার সাথে আলাপ সেরে নিজেদের ঘরে যায়। কতগুলো মাস পর নিজের ঘরে এসে সারার মাঝে অন্যরকম অনুভূতি হচ্ছে।
যেমনটা সে রেখে গিয়েছিল তেমনভাবেই গুছিয়ে রেখেছে তার মা। অ্যাক্সিডেন্টের পর কয়েক মাস নিচতলায় গেস্টরুমেই থাকতে হয়েছে। ঘুরে ঘুরে প্রতিটা জিনিস দেখছে, ছুঁয়ে দেখছে সবকিছু। ঘরে প্রবেশ করে কেউ আস্তে করে দরজা লাগিয়ে এগিয়ে যায় সারার দিকে। সারা ঠিকই বুঝেছে মানুষটাকে। 24টা ঘন্টা একটা মানুষের সাথে কাটিয়েছে গত কয়েক মাস। তার শ্বাসের গতিটা পর্যন্ত তার নখদর্পণে। মাশরাফি এগিয়ে এসে পেছনে থেকে হাত গলিয়ে বুকের সাথে চেপে ধরে সারাকে, সারার পিঠ গিয়ে ঠেকে মাশরাফির বুকে। কাঁধে মুখ গুজে গভীর শ্বাস টানে। সেভাবেই পড়ে রয় বেশ কিছু সময়। গোসলে যাবেন না? যাব একটু পরে। তাহলে আমাকে ছাড়ুন, আমি গোসল করে আসি। উহু, এভাবেই থাকো। ভীষণ ক্লান্ত আমি, একটু এনার্জির দরকার। যত প্রকার নাটকীয় কথাবার্তা। এবার চুপ থাক। সারার আর কি করার, সেভাবেই দাঁড়িয়ে থাকে ড্রেসিং টেবিলের সামনে। চোখ তুলে দেখে নিজেদের অবস্থান। দুজোড়া চোখের মিলন ঘটতেই সারাহ লাজে চোখ সরিয়ে নেয়। শিকদার বাড়ির ডাইনিংয়ে আজ বাহারি আয়োজন। টেবিল ভর্তি নানা পদের খাবার। সায়রা ও মনিরা মিলে হাতে হাতে খাবার বেড়ে দিচ্ছে। কতগুলো দিন পর ছেলেমেয়েদের নিজ হাতে খাবার বেড়ে খাওয়াচ্ছে। সারাহ কোনো মতে খেয়ে ছোটে মিথিলার ঘরে। মিথিলা ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছেলে কাঁদছিল তাই ছেলেকে ঘুম পড়াতে এসে নিজেই ঘুমিয়ে পড়েছে। সারাহ পা টিপে টিপে বিছানার কাছে গিয়ে সাবধানে মিথিলার পেছনে থেকে জড়িয়ে ধরে। ঘুমের মাঝে কারো টের পেয়ে হঠাৎই ঘুম ভেঙে যায়, তার আচমকা লাফিয়ে ওঠে। সামনে সারাহকে দেখে স্বাভাবিক হয়। ফাজিল মেয়ে, ভয় পাইয়ে দিয়েছ একদম। এভাবে কেউ ভয় দেখায়? আমি তো ভয় দেখাইনি, আমি তো ভালোবেসে জড়িয়ে ধরতে গেছিলাম। এখন তুমি যদি ভয় পাও, এতে কি আমার দোষ? না, দোষ সব আমার হইছে। গুড, বাড়ির বউরা এমনই হতে হয়। সব দোষ নিজের ঘাড়ে টেনে নিতে হয়। ফাজিল। সারাহ লাফিয়ে বিছানায় উঠে বাবুর কাছে যায়। বাবুর দিকে ঝুঁকে দু গালে আদর দিয়ে বলে, কি গো ছোট্ট শিকদার, এভাবে পড়ে পড়ে ঘুমালে হবে? ফুপিকে ওয়েলকাম করবে না? এত শব্দে রাইফের ঘুম ভেঙে যায়। চোখের সামনে অপরিচিত মুখ দেখে ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলে। দেখছো ননদি তোমাকে ওয়েলকাম করছে। আরও উত্তম উপায় আছে তার কাছে, লাগবে তোমার? তুমি শিখিয়ে পড়িয়ে দিয়েছ না ছেলেকে যে আমি এলেই আমাকে দেখে এভাবে কেঁদে ওঠে যেন। আমি কিছুই বলিনি, এখন তোমার চেহারা দেখে সে যদি কেঁদে ফেলে তাতে আমার কি করার? তুমি কি আমার চেহারাকে ভয়ঙ্কর বলতে চাইছো? তুমি বুদ্ধিমতী মেয়ে, বাকিটা বুঝে নাও। ফাজিল মহিলা, আজ আসুক আমার ভাই, তোমার নামে নালিশ যদি না দিয়েছি আমি শিকদার বাড়ির ছোট মেয়ে না। তুমি তো এখন আর শিকদার বাড়ির মেয়ে নেই, শেখ বাড়ির বউ। এখানে বসে কাকা না করে নিজের বাড়ি যাও। অতিথি অতিথির মতো থাকবে। চলতে থাকে দুই ননদ ভাবির মিষ্টি ঝগড়া। তাদের মাঝে সম্পর্কটা বোনের চেয়ে কম নয়। এ বাড়ির প্রতিটা মানুষই ভালো, তা না হলে নির্বিঘ্নে এতগুলো বছর এক ছাদের নিচে কাটিয়ে দিতে পারত না। দেখতে দেখতে চলে যায় আরও 2টা সপ্তাহ। এতদিনের অপেক্ষার অবসান ঘটেছে। সিরাতকে আজ অন্যদিনের তুলনায় বেশি খুশি দেখা যাচ্ছে। সে অতি উৎসাহের সাথে ঘরের কাজগুলো সেরে নিচ্ছে। অন্যদিকে রওনাফ আজ হাসপাতালে যায়নি, নাহিলও স্কুলে যায়নি। দুই বাবা ছেলে মিলে ঘরের মধ্যে কিছু একটা করছে। সিরাত বার কয়েক ঘুরে এসেছে। দুজনকে ডেকেও খাবার টেবিলে আনতে পারেনি। কি শুরু করেছো তোমরা? খাওয়া দাওয়া লাগবে না নাকি? আসছি এই তো আর একটু। সেই থেকে তো এই কথা শুনে আসছি। নাহিল বাবা, তুমি চলে এসো। তোমার বাবার খাওয়ার দরকার নেই। তুমি খেয়ে নাও। মা, একটু একটা চর দেব তোমায়। 10টা বেজে গেছে, খাওয়ার নাম নেই। এসো। আমি আসলে ভালো হবে না কিন্তু, ধমকের সুরে বলে। নাহিল অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকায়। রওনাফও ছেলের দিকে অসহায় ভাবে তাকায়। মানে এখানে তার কিছু বলার নেই, বললে সে নিজেই বিপদে পড়বে। সেদিন রাতের পর থেকে বেশ ভয়ই আছে রওনাফ। 19 থেকে 20 হলেই বউ ফোনা তোলা সাপের মতো ফোঁস ফোঁস করে ওঠে। চলো আব্বু, আমরা আগে খেয়ে আসি, তারপর বাকি কাজ করব কেমন? ছেলের হাত ধরে বেরিয়ে আসে ঘর থেকে। সিরাত খাবার বেড়ে রেখেছে টেবিলে, যা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে। সে ঠান্ডা খাবারই চুপচাপ খেয়ে ওঠে। আবারও ফিরে যায় নিজেদের বাকি কাজ সারতে। দুপুরের পর নাহিল ও রওনাফ রেডি হয়ে সোফায় বসে আছে। অপেক্ষা করছে সিরাতের আসার। সিরাত তৈরি হচ্ছে, আর চোখে তাকায় বিছানার পাশে পাতানো দোলনার দিকে। এটাই সকাল থেকে দুই বাবা ছেলে মিলে সেট করেছে, এটা সেটা দিয়ে সাজিয়েছে। সাথে বাবুর প্রয়োজনীয় সকল কিছু গুছিয়েছে। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে যায়। এতদিন যার অপেক্ষায় দিন পার করেছে, অবশেষে সে আসতে চলেছে তাদের মাঝে। গাড়ি এসে থামে হাসপাতালের সামনে।
একে একে তিনজন গাড়ি থেকে বের হয়ে ভিতরে প্রবেশ করে। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে সকল ফর্মালিটিস পূরণ করে তারা যায় ছোট্ট রোজার কাছে, যে এখন নানির কোলে শুয়ে হাত পা নেড়ে খেলছে। সিরাত নিঃশব্দে পাশে গিয়ে বসে বৃদ্ধার চোখে পানি। কিছুক্ষণ পর পর কপালে গালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। সিরাত তার কাঁধে হাত রাখে। বৃদ্ধার শরীর কেঁপে ওঠে। চাচি এত কান্নাকাটি করছেন কেন? ও তো আপনাদের ছেড়ে একেবারে চলে যাচ্ছে না। আপনারাও যাচ্ছেন আমাদের সাথে। চাচি আপনাদের যখন ইচ্ছে যাবেন, থাকবেন, নিজের মেয়ের বাড়ি মনে করে থাকবেন। এভাবে কান্নাকাটি করলে কিভাবে নিয়ে যাই বলেন? বৃদ্ধা চোখ মুছে বলে। কি করি বলো মা, মায়াডার কথা মনে পড়তেছে। আজ যদি ও বাইচ্চা থাকতো। বৃদ্ধ এগিয়ে এসে বৃদ্ধার কাঁধে হাত রেখে বলে। ওসব ভেবে আর কষ্ট পেয়ে কি হবে বলো? সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত বিরাতে তো নানুভাইকে নিয়ে যেতে অসুবিধা হবে। সে এগিয়ে বাচ্চাটাকে কোলে নেয়। রওনাফের দিকে এসে তার দিকে বাড়িয়ে দেয়। ওকে ওর মায়ের কোলে দেন চাচা। এদিকে এসো। সিরাত বৃদ্ধাকে সাথে নিয়ে তাদের কাছে যায়। বৃদ্ধ হাত বাড়িয়ে সিরাতের কাছে দেয়। সিরাত ছলছল চোখে কাপা কাপা হাত বাড়িয়ে ছোট্ট নরম দেহটা হাতের মাঝে বুকে জড়িয়ে নেয়। চোখ থেকে অঝোর ধারা বয়ে যাচ্ছে। পরপর চুমু খায় গালে কপালে। নিচু হয়ে নাহিলকে দেখায়, নাহিলও চুমু খায় বোনের গালে। রওনাফ এগিয়ে এসে মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, চলেন আম্মা, আমরা এখন বাসায় যাই। চাচা চাচি আপনারাও চলেন। শেষবার ডাক্তারের সাথে কথা বলে বেরিয়ে আসে। সিরাত বেবি হুডের টাওয়েল দিয়ে জড়িয়ে নিয়ে বসে গাড়িতে। তার একপাশে নাহিল, অন্য পাশে রোজার নানি। নাহিল পুরো রাস্তা বোনের সাথে গল্প করতে করতে এসেছে। বাচ্চাটা কি বুঝেছে কে জানে, পিটপিট করে চেয়ে চেয়ে শুধু দেখেছে। রোজা এখন মায়ের ঘ্রাণ, মায়ের উপস্থিতি চেনে। শেষ 2 সপ্তাহ সিরাত ডাক্তারের পরামর্শে রোজার সাথে অনেক বেশি সময় কাটিয়েছে। অনেক সময় রাতেও থেকেছে রোজার সাথে। বাড়িতে এসে কলিং বেল চাপে ভেতর থেকে দরজা খুলে দেয়। ভেতরে আয়েশা ও রায়হান। তারা ফুল দিয়ে বরণ করে নতুন বাবুকে। ভেতরের দৃশ্য পাল্টে গিয়েছে। তাদের অনুপস্থিতিতে আয়েশা ও রায়হান বসার ঘরটা সাজিয়েছে রংবেরঙের বেলুন দিয়ে। রোজার নানা নানি রোজাকে ঘিরে এত আয়োজন দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে। আঁচলে চোখ মোছে। অন্যদিকে রোজা পিটপিট করে চেয়ে চেয়ে সকলকে দেখে। আসার পর থেকে এই কোল করে সে ক্লান্ত হয়ে গেছে। হই হুল্লোড়ে কেঁদে ওঠে গলা ছেড়ে। রোজা মেয়ের কান্না দেখে তাকে ঠান্ডা করতে ব্যস্ত হয়ে পড়ে রওনাফ তাদের ঘরে পাঠিয়ে। সে নিজে যায় মেয়ের খাবারের ব্যবস্থা করতে। যেহেতু পূর্বে এক বাচ্চা পালন করেছে সে, তাই তার অভিজ্ঞতাও আছে। মেয়েকে খাইয়ে দাইয়ে চুপ করাই। সিরাত বিছানায় মেয়েকে কোলে নিয়ে বসে আছে। একপাশে রওনাফ শুয়ে শুয়ে ফোন দেখছে, অপর পাশে নাহিল বোনের সাথে কথা বলছে। রোজার নানা নানি বাড়িতে চলে গেছে। তাদের থাকতে বলা হলেও ব্যস্ততা দেখিয়ে চলে গেছে। সিরাত ফোন নিয়ে ভিডিও কল দেয় সারাহকে। সারাহ এখন একটু আধটু বই নিয়ে বসে। মাশরাফিও অফিসে যাওয়া শুরু করেছে। মাত্রই তারা রাতের খাবার খেয়ে এসে বসেছে। সারাহ টেবিলে বই উল্টে পাল্টে দেখছে, অন্যদিকে মাশরাফি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। ফোনের কর্কশ শব্দে দুজনের মনোযোগ যায় সেদিকে। মাশরাফি বিছানার উপর পড়ে থাকা ফোনটা সারাহ বাড়িয়ে রাখা হাতে তুলে দেয়। সিরাতের কল স্বাভাবিক ভঙ্গিতে রিসিভ করে। শুরুতেই ভেসে ওঠে নাহিলের মুখ। টুকটাক কথা বলে সিরাত ফোনটা নেয়। একটা জিনিস দেখবি সারাহ? কি আপু? ফোনের ক্যামেরা ঘুরিয়ে বাবুকে দেখায়। সারাহ ভাবে কোনে প্রতিবেশীর বাচ্চা। মাশাল্লাহ, কে ও? আমার মেয়ে। তাই ভালো তো। নাম কি? ডাকনাম রোজা। ভালো নাম নাইলা সেহের। আমাদের সবার নামের প্রথম অক্ষর দিয়ে একটা করে নাম। মানে, তোমার কথা মাথার উপর থেকে যাচ্ছে। আরে সত্যিই ও আমাদের মেয়ে। একে সমস্ত ঘটনা খুলে বলে। সত্যি আপু, আমার বিশ্বাস হচ্ছে না। কবে আসবা রাজশাহী? আমার তো ওকে কোলে নেওয়ার জন্য হাত নিষ্পিস করছে। যাব, তোর ভাইয়া ছুটি ম্যানেজ করুক, তারপর যাব। গিয়ে ওর আকিকা দিতে হবে। দ্রুত চলে আসো। ভাইয়া থাক, তোমরা 3 জন চলে আসো। সে আমাদের একা যেতে দিবে না। 2 বোনের মধ্যে চলে বেশ কিছুক্ষণের আলাপ। মাঝে মাশরাফি এসেও জয়েন হয়। ওপাশ থেকে কল কেটে দেয়। সারাহ চেয়ার ছেড়ে উঠে সোজা চলে যায় মাশরাফির কাছে। তার সোজাসুজি দাঁড়িয়ে বলে, আমার একটা বাবু লাগবে। বড় হ। বাবু নেওয়ার বয়স হলে বাবু নেব। আমি তো বড়ই আছি। নি না আমরা একটা বাবু, আপুরা যেভাবে নিয়েছে সেভাবে নিলেই তো হয়। মাশরাফি ফোন রেখে সরাসরি তাকায় সারার মুখের দিকে। এক হাত টেনে বুকের উপর ফেলে থুতনি ধরে মুখটা তার মুখোমুখি করে বলে, সিরাতের বেবি হবে না, তাই ওরা বেবি অ্যাডপ্ট করেছে। আমাদের মধ্যে কারো তো সে সমস্যা নেই আল্লাহর রহমতে।
তাহলে আমরা কেন বেবি অ্যাডপ্ট করব? আপনিই তো বলছেন এখন বেবি নিবেন না। তুই এখনো যথেষ্ট ছোট আর শরীরও পুরোপুরি তৈরি নয় বেবি ক্যারি করার জন্য। যখন সময় হবে আমরা অবশ্যই বেবি নিব। যতগুলো চাও ততগুলোই নেব। কিন্তু আমার তো এখন এই টপিকে আমি আর কোনো কথা শুনতে চাই না। লাইট অফ করে কাছে এসো। মাশরাফির কথায় সারার পিরো শরীর কেঁপে ওঠে। ধীর গতিতে গিয়ে লাইট অফ করে বিছানায় আসে। মাশরাফি এগিয়ে যায় স্ত্রীর নিকট ঝুঁকে সারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। I need peace that exists only in you. Ooh. হুশ কোনো কথা না। রাতটা কাটে উন্মাদনা, ভারী শ্বাস ও দুজন মানবীর প্রেম মিশ্রিত স্বরে। এরপর 4 দিনের মাথায় রওনাফ তার পুরো পরিবার নিয়ে হাজির হয় শিকদার বাড়িতে। বাড়ির সকলে তাদের দেখে যেমন আনন্দিত হয়েছে তেমনি অবাক হয়েছে কোলের ছোট্ট বাচ্চাকে দেখে। তাদের আসার খবর কেবল সারাহ ও রাবেয়া জানত, তাই তো 2 বোন একদিন আগেই চলে এসেছে। রাবেয়া ও আহসানের ঘরেও আসতে চলেছে নতুন সদস্য। 5 মাসে চলছে তার মেয়ের এই সময়টা আজমল শিকদার আলাদাভাবেই যত্ন নিচ্ছে তার। যে কাজ একজন মায়ের করার কথা সে সকল কাজ আজমল শিকদার নিজে করছেন। নিত্য নতুন খাবার নিয়ে আসেন। মেয়ের মুখ ফুটে বলতে দেরি, হাজির করতে দেরি হয় না তার। গত 2 মাস তিনি মেয়ের কাছেই থেকেছেন। গতকালই মেয়েকে সাথে নিয়ে শিকদার বাড়িতে ফিরেছেন। ছেলের সাথে দূরত্ব থাকলেও মেয়ে অন্তপ্রাণ। রাবেয়ারও বাবার প্রতি টানটা ভিন্ন। যেমনটা হয় মেয়েদের ক্ষেত্রে ছোটবেলা থেকে রওনাফের টানটা ছিল মায়ের প্রতি আর রাবেয়া বাবার প্রতি। সকলে এসে ভিড় জমিয়েছে বসার ঘর। এক এক জনের মনে এক এক প্রশ্ন। সবার কৌতূহল দমাতে রওনাফ একে একে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে সকালের মাঝে নতুন আনন্দ ধরা দেয়। ছোট্ট রোজাও এ কোল ও কোল করে ঘুরে ঘুরে দেখছে সবকিছু। সিরাত রোজাকে অন্যদের কাছে রেখে সে গিয়ে কোলে নেয় রাইফকে। চুমু দিয়ে ভরিয়ে তোলে ছোট্ট বাচ্চাটার মুখ এক পর্যায়ে কেঁদে ওঠে। এই এক স্বভাব তার, অপরিচিত কারো কোলে সে যেতে চায় না, গেলেও কান্নাকাটি করে একাকার করে ফেলে। তাকে মিথিলার কোলে দিয়ে মেয়েকে নিয়ে ঘরে যায়। সাথে করে নাহিলকেও নিয়ে যায়। লাগেজ থেকে কাপড় বের করে নাহিলের হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। সে বিছানায় বসে মেয়ের গায়ের জামা খুলে গা মুছিয়ে পাতলা গেঞ্জি পরিয়ে দেয়। এর মাঝে রওনাফ এসে হাজির হয়। আপনি একটু বসুন ওর কাছে, আমি ওর জন্য দুধ বানিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও, আমি আছি আমার মাম্মার কাছে। সিরাত ফ্লাক্স নিয়ে চলে যায়। কিছু সময় পর ফেরত আসে, ফ্লাক্স ভর্তি গরম পানি নিয়ে। ফিডারে পানি নিয়ে তাতে প্রয়োজন মতো ফর্মুলা দুধ দিয়ে গুলিয়ে নেয়। হাতের পিঠে নিয়ে চেক করে। বিছানার কাছে ফিরে আসে। নাহিলও তার মধ্যে গোসল সেরে এসেছে। ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে। রওনাফের থেকে রোজা নিতে গেলে সে বলে, আমার কাছে দাও, আমার মাম্মাকে আমি খাইয়ে দিচ্ছি, তুমি গোসল করে আসো। আপনি করবেন না? করব, তুমি যাও আগে, আমি রোজকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাব। না হলে তুমি খাওয়াতে গেলেই ও কাঁদবে। বাচ্চা পালনের পূর্ব অভিজ্ঞতা না থাকায় সে ঠিকঠাকভাবে রোজকে সামলাতে পারে না। তাই তো রওনাফ যত সময় বাসায় থাকে মেয়েকে খাওয়ানো, ঘুম পড়ানো সবটাই সে করে। সিরাতও কথা না বাড়িয়ে লাগেজ থেকে কাপড় নিয়ে গোসলে যাবে, এমন সময় নাহিলকে নজরে আসে যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম লাগাচ্ছে। ওপাশে যে চুলের পানিতে গেঞ্জি ভিজে যাচ্ছে, সে খেয়াল তার নেই। সিরাত নিজের তোয়ালে নিয়ে গিয়ে দাঁড়ায় নাহিলের পিছনে। চুলটা যে মোছনি, পানিতে গেঞ্জি ভিজে যাচ্ছে, সে খেয়াল আছে আপনার? তুমি মুছে দাও। হ্যাঁ আমিই তো মুছে দেব। বড় ভাই হয়ে গেছো, এখন কদিন পর বোনের দায়িত্ব নিতে হবে না? বোনকে খাইয়ে দিতে হবে, গোসল করিয়ে চুল মুছে দিতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে। ঘুরে সিরাতের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ ঘষে বলে, সব করব। আমি বোনের সব কাজ করব আর তুমি আমার কাজ করবে। তাহলেই তো হয়ে গেল। পাজি ছেলে আমার। যাও এখন বাবার কাছে থাকো, আমি এসে খাইয়ে দেব তোমাকে। এখন বের হবে না, বিশ্রাম নাও, ঠিক আছে? হুম যাও, আমি কোথাও যাচ্ছি না। সিরাত চলে যায়, নাহিলও বোনের কাছে যায়। রওনাফ মেয়েকে এক বাহুতে শুইয়ে নিয়ে খাওয়াচ্ছে এটা সেটা বলে। রোজাও মনোযোগ দিয়ে বাবার কথা শুনছে। নাহিল গিয়ে রওনাফের গা ঘেঁষে বসে বোনের সাথে গল্প করে। এটা সেটা এনে দেখায়। 2 দিন পেরিয়ে যায়। রওনাফ মেয়ের আকিকা উপলক্ষে বর্ষর দেখে একটা ছাগল কিনে এনেছে, আজ সাথে ছিল তার 2 ভাই। আগামীকাল আকিকা। বেশ ভালো আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজন সব দাওয়াত করেছে। এই আকিকার মাধ্যমে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চায় ছোট্ট রোজার। সবাইকে জানাতে চায় রোজা তাদের মেয়ে। ভবিষ্যতে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তার ক্ষুদ্র চেষ্টা মাত্র। সকাল থেকে আয়োজন চলছে। বাইরে ছাগল জবাই করা হয়েছে, এখন তার মাংস কাটাকাটি করছে।
রওনাফ নিজে সকল কাজে উপস্থিত থেকেছে। হাতে হাত লাগিয়ে সব করেছে। কতক্ষণ আরাফাত শিকদার নাতনিকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরছে। আবার কতক্ষণ আজমল শিকদার। দুই ভাই নতুন নাতনি পেয়ে দিনদুনিয়া ভুলে বসেছে। দুপুরের নামাজের পর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আজ তারা সপরিবারে একই রঙের পোশাক পরেছে। রওনাফ ও নাহিল পরেছে হালকা ল্যাভেন্ডার কালারের পাঞ্জাবি। নিজে থেকে পরিবেশন করছে খাবার, সাথে রামিম, ইশতিয়াক, মাশরাফিও আছে, আরও আছে নাহিল। বড় ভাইয়ের মতো সব কাজে হাত লাগিয়েছে সে। খাওয়া দাওয়া শেষে সকলে উৎসুক হয়ে বসে আছে রোজাকে দেখার জন্য। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সিরাত মেয়েকে নিয়ে নিচে নামে। সে আজ ল্যাভেন্ডার শাড়ি আর মেয়েকে পরিয়েছে একই রঙের ফ্রক। ফর্সা শরীরে ফুটে উঠছে পোশাকটা। নিচে এসে মেয়েকে ধরিয়ে দেয় রওনাফের কোলে। রওনাফ ঘুরে ঘুরে সকালের সাথে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে নাহিল মায়ের আঁচল ধরে ঘুরছে। সিরাত হাসি মুখে রওনাফের নানাবাড়ির আত্মীয়দের সাথে কথা বলছে, বিশেষ করে রওনাফের বড় খালা রহিমা ও মুন্নি মামির সাথে, যারা বিয়ের পর তার চেহারা নিয়ে নাজের সাথে তুলনা করেছিল। এমনকি নাহিলের সৎমা বলে কটু কথা শুনিয়েছিল। খালাম্নি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আসার পর তো তোমার দেখাই পেলাম না। বাবু কাঁদছিল তো এত লোকজন দেখে, তাই পর বাবা ওকে নিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিল। ওহ মেয়ে তো মাশাল্লাহ, তা শুনছিলাম তো তোমার বাচ্চা কাচ্চা হবে না তো এখন? আল্লাহ দিয়েছেন। দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য। দোয়া তো সবসময়ই করি। এ কে আমাদের দাদুভাই নাকি? কথা বার্তা তো বলে না। ও একটু চুপচাপ স্বভাবের, সবার সাথে হঠাৎই মিশতে পারে না। দুদিন থাকেন দেখবেন মিশে গেছে। আব্বু কথা বলো, তোমার আর একটা দিদা হয়, সে সালাম দাও দিদাকে। আসসালামু আলাইকুম দিদা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুমুসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? কোন ক্লাসে পড়ছো? আমিও ভালো আছি। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। মাশাল্লাহ, অনেক বড় গেছো দেখছি। চেহারাও বাপের মতোই, খালি চোখ দুইটা মার মতো পেয়েছে। দোয়া করি আরো বড় হও। এভাবে টুকটাক কথা বলে সেখান থেকে মায়ের হাত ধরে চলে আসে। এবারও তারা পেছনে কথা বলতে ছাড়েনি। এবারও বলেছে, এখন নিজের মেয়ে হয়েছে, এখন কি আর সতীনের ছেলের দিকে খেয়াল থাকবে? আরও কত কি। এবার আর সিরাত তাদের কথায় মন খারাপ করে। কেননা কিছু মানুষের স্বভাবটাই এমন, যত করো তাদের মন পাওয়া যায় না। তারা একসাথে অনেক ছবি তোলে। সিরাত ঠিক করেছে এগুলো সে অ্যালবামে রাখবে। এখান থেকে সবচেয়ে সুন্দর ছবিটা বড় করে ফ্রেমে বাঁধিয়ে তাদের ঘরে টাঙিয়ে রাখবে। রাজশাহীতে 5 দিন মতো থেকে তারা আবারও ফিরে আসে ঢাকায়। আবারও শুরু হয় গতানুগতিক নিয়মের সংসার। সকালে উঠে স্বামী সন্তানদের জন্য খাবার তৈরি করা, টিফিন রেডি করিয়ে স্কুলে পাঠানো, রওনাফের খাবার গুছিয়ে দিয়ে হাসপাতালে পাঠায়। ঘরের কাজ গুছিয়ে সারাটা দিন কাটে মেয়েকে নিয়ে। স্কুল ছুটির পরে নাহিলকে স্কুল থেকে আনা। পুরো বিকেলটা নাহিল বোনের সাথেই কাটায়। রাত হলে পড়তে বসে সে সময়টা রোজাকে রওনাফি রাখে। ছোট্ট রোজার বাবাকে পেলে কিছুই লাগে না। মুখে মুখ লাগিয়ে আ আ করে বাবার কথার সাথে তাল মেলায়। রাতের খাওয়া দাওয়া শেষে ঘুম। এভাবেই দেখতে দেখতে তাদের দিন কেটে যায়। তেমনি একদিন সন্ধ্যার পর রওনাফ হাসপাতাল থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানা থেকে ছো মেরে মেয়েকে কোলে তুলে নেয়। রোজার বয়স এখন 11 মাস। আউ করে অনেক কিছুই বলে সে। ছোট থেকেই সে কাঁদে কম। রওনাফ মেয়েকে নিয়ে সিরাতকে পড়তে বসিয়ে দিয়ে নাহিলের কাছে যায়। নাহিলও তখন মায়ের বকুনি খেয়ে ভোতা মুখে বই খুলে বসেছে। ছেলের মলিন মুখ দেখে মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ কেন আমার বাবার? মা বকেছে? নাহিল উপর নিচ মাথা নাড়ে। কেন বকেছে? আমার বই বোনকে খেলতে দিয়েছিলাম, বনু বই ছিঁড়ে ফেলেছে, আমিও পড়ছিলাম না, তাই বকেছে। যেহেতু একবার বকা খেয়ে ফেলেছে, এটা নিয়ে দ্বিতীয়বার আর কিছু বলল না সে। মাকে কি তাহলে বকে দেব? নাহিল তড়িৎ গতিতে বাবার দিকে তাকায়। মাকে কেন বকবে? আমার বাবাটাকে বকেছে, এতে সে মন খারাপ করেছে। এখন তো তাকেও বকতে হয়, তাই না? না, মাকে বকবে না। আমি দুষ্টুমি তাই মা আমাকে বকেছে। মা তো কোনো দুষ্টুমি করেনি। তাহলে কি মাকে বকব না? কিন্তু তোমার যে মন খারাপ হয়েছে, মা রেগে আছে, কথা বলছে না, তাই জন্য। এখন কি করলে মন ভালো হবে? মা এসে আদর করে, আমার সাথে কথা বললে মন ভালো হয়ে যাবে। তো যাও মায়ের কাছে। যদি আরো রেগে যায়? রাগবে না, তুমি যাও, আর যদি রাগেও তুমি আদর করে দিলে রাগ ভেঙে যাবে। বাবার কথায় সাহস সঞ্চার করে মায়ের ঘরে পা রাখে সিরাত, আর চোখে একবার ছেলেকে দেখে পড়ায় মন দেয়। নাহিল পা টিপে টিপে পেছনে গিয়ে দাঁড়িয়ে পেছনে থেকে গলা জড়িয়ে ধরে। সিরাত মনে মনে হাসে, তবুও মেকি রাগ দেখিয়ে ছাড়িয়ে নিতে চায় তার হাত। নাহিল শক্ত করে ধরে রাখে কাঁধে, মুখ ঘষে কাঁদো কাঁদো কণ্ঠে বলে,
আমি আর বোনকে বই নিয়ে খেলতে দেব না। আর পড়া বাদ দিয়ে খেলব না। তুমি রাগ করে থেকো না, কথা বলো আমার সাথে। তুমি কথা না বললে আমার মন খারাপ হয়। তুমি আমাকে আরো বকে দাও। তবুও কথা বলো। নাহিল, ছাড়ো আমাকে। আমি রেগে নে তোমার উপর। তুমি তো বড় হয়ে গেছো। এখন তো তোমার ইচ্ছা মতো যা খুশি করতে পারো। আমার কথা না শুনলেই বাকি, আমি রাগ করলেই বাকি আসে যায়। যাও তুমি খেলো। না, আমি আর কখনো খেলবো না। তোমার সব কথা শুনবো। প্লিজ আর রাগ করে না, কথা বলো না প্লিজ। এখন বলে আধ ঘন্টা পর ঠিকই তোমার পেছনে আমার চিল্লাতে হবে। তাই ঠিক করেছি, আর কথাই বলবো না, যা মন চায় করো। নাহিল এবার চোখের পানি ছেড়ে দেয়। তার কথা গলায় আটকে যাচ্ছে, তবুও খুব কষ্টে আওয়াজ বের করে। মা, আমি আর দুষ্টুমি করব না। আর না, তুমি আমাকে মার দাও, আমি কিছু বলবো না। তুমি কথা বলো আমার সাথে। ছেলের কান্নায় মায়ের মন গলে যায়। সে নাহিলকে টেনে সামনে এনে কোলে বসায়, এক হাতে চোখ মুখে গালে চুমু খেয়ে বলে, নাহিল তো মায়ের লক্ষ্মী ছেলে। মা কি করে তার উপর রেগে থাকে? মা আর রেগে নেই সোনা। এত বড় ছেলে এভাবে কাঁদে। বোন দেখলে তো লজ্জা দিবে। নাহিল মায়ের কথায় ঘুরে গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে রাখে। এখনো হিচকি তুলছে সে। দরজায় দাঁড়িয়ে রওনাফ পুরো দৃশ্যটা দেখে। ঠোঁটের কোণে খেলে যায় প্রাপ্তির হাসি। একটা সময় এই মেয়ের সাথেই মিনিটে মিনিটে ঝগড়া লাগত তার ছেলের। কম নালিশ করেনি তখন, আর আজ একটু বকা দিতে চেয়েছে, তাও দিতে দিবে না। এতটুকুই চেয়েছিল, একটা ঝঞ্ঝাটহীন সংসার। ঘুমন্ত মেয়েকে নিয়ে আসতে ঘরে ঢোকে। বিছানায় শুয়ে দিয়ে, রাত হয়েছে তো, খাবে না? তুমি যাও, আমরা আসছি। চলো আব্বু, আমরা খেয়ে আসি। মাশরাফির ফিরতে আজ অনেক রাত হয়। বসার ঘরে অন্ধকার, কেবল সিঁড়িতে একটা কম আলোর লাইট জ্বলছে। ক্লান্ত শরীরটা টেনে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। ঘরে গিয়ে দেখা সেখানেও আলো নেই। সারাহ ঘুমিয়ে আছে ভেবে সে আর আলো জ্বালায় না। ফোনের লাইট জ্বালিয়ে কাবার্ডের কাছে যায়, হঠাৎই পেছনে থেকে দুটো হাত তার কোমর বেয়ে বুকের কাছে উঠে আসে। হাতের মালিককে চিনতে সেকেন্ড সময় লাগে না। এখনো জেগে আছো কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। বিছানায় যাও, আমি আসছি। না। না কেন? আপনাকে কিছু দেখানোর আছে? ফ্রেশ হয়ে এসে দেখি। না এখনই। মাশরাফি ফোঁস করে শ্বাস ছাড়ে। পেছনে ঘুরে সারাহকে বুকের সাথে মিশিয়ে রেখেই এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালায়। নজরে আসে লাল টুকটুকে শাড়ি পরা ছোট্ট বউটাকে। মাঝরাতে শাড়ি পরিয়ে হার্ট অ্যাটাক করানোর প্ল্যান করেছ? সারাহ লাজুক হেসে মাথা নিচু রেখেই হাতটা তুলে মাশরাফির মুখের সামনে ধরে। মুঠো মেলতেই মাশরাফির ভ্রু কুঁচকে আসে, হাত থেকে বস্তুটা তুলে উল্টে পাল্টে ভালো করে দেখে। সারাহকে নিজের থেকে আলাদা করে কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইজ ইস ট্রু সারা? সারাহ হ্যাঁ বোধক মাথা নাড়ে। হালকা করে মাথা উঁচু করে মাশরাফির মুখটা একবার দেখে। বেশ থমথমে। সারাহ ভয় পেয়ে যায়। আমি বারণ করেছিলাম। সারার চোখ ছলছল করে ওঠে। আপনি খুশি হননি? মাশরাফি এবার সরাসরি সারার চোখের দিকে তাকায়। খানিকটা সময় চুপ থাকে, সারার চোখের পানি গড়িয়ে গালে পড়েছে। মাশরাফি আচমকা এগিয়ে গিয়ে জাপটে ধরে সারাহকে। কোলে তুলে ঘুরতে শুরু করে। সারাহ তো ভয় মাশরাফির কাঁধ চেপে ধরে রেখেছে। মাথা ঘুরছে আমার, পড়ে যাব তো নামান। কি সোনালি রে জান, আমি তো পাগল হয়ে যাব খুশিতে। ফাইনালি আমার প্রোডাক্ট লঞ্চ হতে যাচ্ছে। মাশরাফির কথায় সারাহ আহাম্মক বনে যায়। লোকটার মাথা আসলেই গেছে, না হলে এভাবে কে বলে? সারাহকে নামিয়ে সারা মুখ চুমুতে ভরিয়ে তোলে। কপালে কপাল ঠেকিয়ে রাখে। মাশরাফির চোখ ভিজে উঠেছে। এক ফোঁটা গড়িয়েছেও বোধ হয়। দুজনের চোখেই আজ সুখের অশ্রু। রাতের খাওয়া শেষে নাহিলকে রুমে পাঠিয়ে ঘরে আসে সিরাত। দেওয়ালে লাগানো ছবিটার সামনে দাঁড়িয়ে পড়ে। রোজার আকিকার দিনে তোলা তাদের সপরিবারের একটা ছবি। যেখানে রোজা সিরাতের কোলে, নাহিল মায়ের কোমর জড়িয়ে ধরে বোনের দিকে তাকিয়ে আছে, পেছনে থেকে রওনাফ তাদের একসাথে হাতে জড়িয়ে ধরে রোজার দিকে তাকিয়ে আছে। ছবিটা সিরাতের খুব পছন্দের। একদম জীবন্ত মনে হয়। তাই তো ঢাকায় ফিরেই এটাকে বাঁধিয়ে ঘরে টাঙিয়ে রেখেছে। ধীর গতিতে দুটো শীতল হাত পেঁচিয়ে ধরে তার কোমর। পরিচিত ঘ্রাণ জানান দেয় প্রিয় মানুষটার উপস্থিতি। কাঁধে নাক ঘষে গভীর শ্বাস টেনে নেয়। সিরাত হালকা হেসে বলে, কি ব্যাপার জনাব, আজ এত আদর দেখাচ্ছেন? মেয়ে রেখে আপনার সময় হলো বউয়ের কাছে আসার। আপনি তো পুরোটাই আমার একটা আদরে ছানা। আমার বড় বাচ্চা। সবার আগে তো আপনি। সে তো দেখতেই পাচ্ছি। আমাদের মা ছেলেকে আপনার চোখেই পড়ে না। চোখ খুললে মেয়ে, ঘুমানোর আগেও মেয়ে। কোথায় বউ কোথায় ছেলে দেখার প্রয়োজন মনে করেন না। মেয়ে হলেই হলো আপনার। খালি যে মেয়ে মেয়ে করছো, মেয়ে কি আমার একার?
আপনার কাজ সহজ করতেই মেয়েকে আমার কাছে রাখি, যাতে তোমাদের পড়ার ক্ষতি না হয়। এখন ভালো করতে গেলেও দোষ। হো, ঘুমানোর সময়ও তো পাত্তা দেন না। খালি বলেন ঘুমাও, এখন ভোরে উঠতে হবে, ডিস্টার্ব করো না, আমি ক্লান্ত। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পেরেছি। তুমি কি কোনো ভাবে আমাকে কাছে ডাকছো? মানে? সরাসরি বললেই পারো আমাকে তোমার দরকার। আমি তো তোমারই, যখন ইচ্ছা ডাকতে পারো। এখনো লজ্জা পেলে চলে। সিরাত রওনাফের ইশারা বুঝতে পেরে তার বাহুতে কিল দিয়ে বলে, অশ্লীল লোক কি বলি আর উনি কি বলে? সারাদিন মাথার মধ্যে এইসব ঘোরে, ছাড়ুন আমাকে। সিরাত মোচড়ামুচড়ি করে, রওনাফ ভালো করে জাপটে ধরে, আরো ভালো করে মিশিয়ে নিয়ে বলে, ধন্যবাদ মিসেস, আমার জীবনে সুখ হয়ে আসার জন্য। আমার বাচ্চাদের মা, আপনি আমার আস্ত একটা সুখ, আমার প্রণয়নী। আপনি আমার সমাপ্তের প্রণয়। ধন্যবাদ আমার বাচ্চাদের বাবাকে আমার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য। আমাকে এত সুন্দর একটা সংসার দেওয়ার জন্য। ফুলের মতো দুটো বাচ্চার মা বানানোর জন্য। আর এত ভালো একটা মানুষ উপহার দেওয়ার জন্য। বলছো তাহলে আমি ভালো? ভালোকে ভালো বলতে ক্ষতি কি? যদিও মাঝে মধ্যে অসভ্য হয়ে যান, তবে ক্ষমা করাই যায়। একটা চুমু দাও। কি, কোন খুশিতে? এই যে এত ভালো একটা বর পেয়েছো, এই খুশিতে। ইস, শখ কত! এত সুখ সুখ লাগে কেন? সিরাত মাথা ঘুরিয়ে রওনাফের চোয়াল চেপে ধরে, খাড়া নাকের ডগায় ঠোঁটের পরশ এঁকে দেয়। দুজনের দৃষ্টি ফ্রেমে বন্দি ছবির দিকে, যে ছবিতে একফালি সুখ ভরা দেয়। ফ্রেমে চোখ রেখেই রওনাফ গলায় সুর তোলে, তুমি ছাড়া নেই তো আমার সুখের আলো। তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো? পরিশিষ্ট, সব সম্পর্ক শুরু হয় না ভালোবাসা দিয়ে। কিছু ভালোবাসা জন্ম নেয় দায়িত্ব আর নীরব সহনশীলতা, প্রয়োজন থেকে। একবার ভালোবাসে ঠকে গিয়ে দ্বিতীয়বার ভালোবাসতে ভয় পাওয়া মানুষটার জীবনেও ভালোবাসা আবারও এসে সুখ হয়ে ধরা দিয়েছে। মা হতে না পারা মেয়েটাও 2 সন্তানের মা হয়ে উঠেছে। সংসার মানে কেবল একসাথে থাকা নয়। সংসার মানে একে অপরের ভুল ত্রুটি, অপূর্ণতা, দুঃখগুলোকে আপন করে পাশে থাকা। এই সংসারে কেউ কাউকে জিতেনি। তারা একে অপরকে পেয়েছে আশার আলো হিসেবে। তাদের শুরুটা ভালোবাসা দিয়ে হয়নি, তবে সমাপ্তিতে প্রণয় এসে ধরা দিয়েছে। তাই তো বলি, তুমি আমার গল্পের সূচনা নয়, সমাপ্তির প্রণয় হয়ে এসো। সমাপ্ত। অবশেষে দীর্ঘ 2 মাসের যাত্রা শেষ হলো।